আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা লেকচার নাম্বার 38 থেকে স্টার্ট করব। আজকে জেনারেটর প্রোটেকশনের লাস্ট পার্ট। আজকে যে টপিকসগুলো আমরা ডিসকাস করব সেগুলো একটু দেখে নেই। স্ট্যাট or আর্টফল প্রোটেকশন, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমাদের জেনারেটর প্রোটেকশন নিয়ে ডিসকাস করেছিলাম। সো জেনারেটরে বিভিন্ন ফল্ট স্ট্যাটরে এবং রোটরে যে ফল্টগুলো হয় সেটা কিভাবে আমরা প্রোটেকশন দিই সেটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। যে ডিফারেন্সিয়াল রিলে দিয়ে আমাদের জেনারেটরের স্ট্যাটর ওয়াইন্ডিংকে আমরা প্রোটেকশন করি, সেক্ষেত্রে সেটা ফেজ ফল্টও ডিটেক্ট করতে পারে, আর্ট ফল্টও ডিটেক্ট করতে পারে। রেস্ট্রিক্টেড আর্ট ফল্টও দেখেছিলাম যে যদি আমাদের যে জেনারেটরের স্ট্যাটর ওয়াইন্ডিংটা সলিডলি গ্রাউন্ডেড হয় তাহলে আমরা ডিফারেন্সিয়াল রিলে দিয়ে আমরা প্রোটেকশন দিই। আর যদি জেনারেটরের স্ট্যাটর কানেক্টেড যে ওয়াইন্ডিংটা থাকবে তার নিউট্রাল পয়েন্টটা যদি রেজিস্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ডেড হয় সেক্ষেত্রে আমরা রেস্ট্রিক্টেড আর্ট ফল প্রোটেকশনটা ইউজ করি। এরপরে আমরা দেখেছিলাম জেনারেটরের আউটপুটে যদি ফল্ট হয়, অর্থাৎ স্ট্যাটর ওয়াইন্ডিং এর বাইরে যদি ফল্ট হয়, এক্সটার্নাল ফল্ট, সেক্ষেত্রে তো ডিফারেন্সিয়াল রিলে বা রেস্ট্রিক্টেড আর্ট ফল্ট রিলে দিয়ে আমরা ফল্ট ডিটেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ওভার কারেন্ট রিলে দিতে হবে এক্সটার্নাল ফল্টের ক্ষেত্রে। সো ওভার কারেন্ট রিলে ইন্টারনালের ব্যাকআপ হিসেবে কাজ করবে, অর্থাৎ ডিফারেন্সিয়াল রিলের ব্যাকআপ হিসেবে কাজ করবে, এবং এক্সটার্নাল ফল্টের প্রাইমারি প্রোটেকশন হিসেবে কাজ করবে। সো এই প্রোটেকশনগুলো আমরা স্কিমগুলো দেখেছিলাম। আজকে আমরা আরো দুই ধরনের স্ট্যাটর আর্ট ফল প্রোটেকশন দেখব। সো আজকে আমার প্রথম টপিকসটা থাকবে স্ট্যাটর আর্ট ফল প্রোটেকশন নিয়ে। তারপরে আমরা আর্ট ফল্ট এক্সপ্লেনেশন করব ইউজিং ফেজর ডায়াগ্রাম, অর্থাৎ ফেজর ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাবো যে আর্ট ফল্ট কারেন্টটাকে কিভাবে ডিটেকশন হচ্ছে। এরপর আমরা আনব্যালেন্স লোডিং প্রোটেকশন দেখব। যে আনব্যালেন্স লোডিং এর ক্ষেত্রে আমরা জানি যে সিস্টেমের মধ্যে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে। সো এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। আনব্যালেন্স হলে কি প্রবলেম হয় সেই জিনিসটাও আরেকবার দেখবো আমরা। জেনারেটরের আনব্যালেন্স প্রবলেম যখন হবে, সিস্টেমটা যখন আনব্যালেন্স হবে, অর্থাৎ তিনটা ফেজের ভোল্টেজ যদি তিন ধরনের হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে। সো এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটা রোটরের জন্য কেন প্রবলেম সেই জিনিসটা দেখে আমরা এই আনব্যালেন্স কারেন্টটাকে ডিটেক্ট করে, অর্থাৎ নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে ডিটেক্ট করে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় ইউজিং নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে, সেটা আমরা দেখব। এরপরে আমরা দুইটি স্কিম নিয়ে ডিসকাস করব, নেগেটিভ ফেজ সিকোয়েন্স স্কিম, একটা স্ট্যাটিক আর আরেকটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল টাইপ। এই দুইটা স্কিম নিয়ে আমরা ডিসকাস করব। এরপর আমরা দেখব যে এফেক্টস অফ নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স। আমরা যেটা বলেছিলাম যে স্ট্যাটর ওয়াইন্ডিং এর যে নিউট্রাল পয়েন্টটা থাকে সেটাকে আমরা রেজিস্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ড করি। এর কারণ হচ্ছে কি, যদি রেজিস্ট্যান্স না দেই, সলিডলি গ্রাউন্ডেড করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি হয়ে যায়। সো ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটাকে কমানোর জন্য আমরা স্ট্যাটরে রেজিস্ট্যান্স অ্যাড করি, ঠিক আছে। আর স্ট্যাটরে কারেন্টটা বেড়ে গেলে আমাদের কি হবে প্রবলেমটা, স্ট্যাটর ওয়াইন্ডিংটা ড্যামেজ হবে, আর ড্যামেজ হয়ে সেটা কাকে ড্যামেজ করবে, কোরটাকে ড্যামেজ করবে। কোরটা যেহেতু আমাদের ইনসুলেটেড এবং ল্যামিনেটেড থাকে, সো আমাদের এর ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যাবে এবং কোরটা বডির সাথে গ্রাউন্ডের থ্রুতে কানেক্টেড থেকে পরে ইভেনচুয়ালি এটা গ্রাউন্ড ফল্ট আমাদের হবে। সো এই জন্য আমাদের কি করতে হয়, এই গ্রাউন্ড ফল্ট কারেন্টটাকে লিমিট করার জন্য আমাদের নিউট্রাল পথে একটা রেজিস্ট্যান্স সেট করি যাতে আমাদের বডিটা বা কোরটা ড্যামেজ না হয়। আদারওয়াইজ আমার পুরো জেনারেটরটাকেই রিপ্লেস করতে হবে। সো এর এফেক্টটা দেখবো, এফেক্টস অফ নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স, আর কিছু প্রবলেম নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো আমরা স্টার্ট করি স্ট্যাটর আর্ট ফল্ট প্রোটেকশন, ঠিক আছে। আমাদের স্ট্যাটরে আর্ট ফল্ট প্রোটেকশন, স্ট্যাটরে আর্ট ফল্ট মানে আমাদের স্ট্যাটর টার্মিনালে যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় সেটাকে আমরা প্রোটেকশন দিব। সো লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে আমাদের প্রবলেমটা কি হবে, আমাদের যে ওয়াইন্ডিং এ গ্রাউন্ডেড হবে সেই ওয়াইন্ডিং এর ভিতরে আমাদের কি এক্সেসিভ কারেন্ট ফ্লো করবে, যার ফলে আমাদের সেই স্ট্যাটর ওয়াইন্ডিংটা ড্যামেজ হয়ে যেতে পারে। সো এখানে আমরা দুইটা অল্টারনেটিভ মেথড দেখবো। যদি আমাদের জেনারেটরটা অনেক হাই রেটিং এর হয়, সো সেক্ষেত্রে কিভাবে এই গ্রাউন্ড ফল্ট কারেন্টটাকে আমরা ডিটেক্ট করতে পারি, কিভাবে এই আর্ট ফল্ট কারেন্টটাকে ডিটেক্ট করে অপারেট করতে পারি। সো এখানে আমরা যে দুইটা প্রোটেকশন আমরা দেখবো, এই দুইটা প্রোটেকশন ইন্টারনাল স্ট্যাটর গ্রাউন্ড ফল্ট অথবা এক্সটার্নাল স্ট্যাটর গ্রাউন্ড ফল্ট বোথ কন্ডিশনে কিন্তু অপারেট করবে। সো আমরা এখানে দুইটা অল্টারনেটিভ মেথড নিয়ে আমরা ডিসকাস করব। সো আমরা দেখি দুইটা অল্টারনেটিভ মেথড কি কি। যে প্রথম যে মেথডটা, এই মেথডে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিং, যেটা নরমালি কিভাবে কানেক্টেড থাকবে, ওয়াই কানেক্টেড থাকবে, এবং এই ওয়াই কানেক্টেড এর যে নিউট্রাল পয়েন্টটা, এই নিউট্রাল পয়েন্টে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আর্ট ফল কারেন্টটাকে লিমিট করার জন্য। সো এই ফার্স্ট মেথডে আমরা কি দেখতে পাচ্ছি যে এই নিউট্রাল পয়েন্টে একটা সিটি কানেক্ট করা হচ্ছে, যে সিটিটাকে আমরা বলি নিউট্রাল সিটি। এই নিউট্রাল সিটির সাথে দুইটা আর্ট ফল্ট রিলে কানেক্টেড, একটাকে আমরা বলতেছি EF1 আর্ট ফল্ট রিলে 1, আর একটা হচ্ছে EF2 আর্ট ফল্ট রিলে 2, ঠিক আছে। সো ফর দ্য লার্জ জেনারেটর, ইফ দ্য নিউট্রাল ইজ আর্থেড থ্রু এ হাই রেজিস্ট্যান্স, দেন দ্য স্কিম শোন ইন দিস ফিগার ইজ এমপ্লয়েড। যদি আমাদের
আর লার্জ রেটিং এর কোনো জেনারেটর থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোটেকশন স্কিমটা আমরা ইউজ করি। ঠিক আছে, তো এটা কিভাবে অপারেট করে সেটা একটু দেখো। এখানে যেটা বললাম যে দুইটা 8 ভোল্ট রিলে, প্রথম যে 8 ভোল্ট রিলেটা এটা হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস ওভার কারেন্ট রিলে, EF1 যেটা, তার মানে এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে। সো ইনস্ট্যান্টলি আমরা কখন অপারেট করাই, যখন আমাদের 8 ভোল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেশি হবে। সো এদিক দিয়ে যখন বা নিউট্রাল পাথ দিয়ে যখন হাই কারেন্ট যাবে, তখন এই EF1টা অপারেট করবে। এবং এর সেটিংস দেওয়া আছে হচ্ছে 10% অফ দ্য ফুল লোড কারেন্ট, অর্থাৎ আমাদের 100 অ্যাম্পিয়ার যদি লোড কারেন্ট হয়, এর ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে জেনারেটরের কোডের ভিতর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যায় তাহলে কিন্তু কোডটা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, সো এখন এটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্ট্যাটার ওয়াইন্ডিং দিয়ে যাচ্ছে। যেহেতু স্ট্যাটার ওয়াইন্ডিংটাকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সো আমাদের এটাকে ইনস্ট্যান্টলি প্রোটেকশন দিতে হবে, না হলে আমাদের কি হবে, স্ট্যাটার ওয়াইন্ডিংটা ড্যামেজ হয়ে পরে আমাদের কোডটাকে ড্যামেজ করে ফেলতে পারে। সো 10% কারেন্ট যখন যখন যাবে, সাথে সাথে সে অপারেট করবে এবং এটা ইনস্ট্যান্টলি অপারেট করবে, কোনো টাইম ডিলে হবে না। আচ্ছা, আর আরেকটা রিলে আছে যেটাকে আমরা বলতেছি EF2। EF2 কে আমরা বলতেছি টাইম ডিলেড ওভার কারেন্ট রিলে। টাইম ডিলেড ওভার কারেন্ট রিলে কখন অপারেট করবে, যখন ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা কম। সো এটার সেটিংসটা কম, সেটিংসটা কত, 5%, অর্থাৎ 5% অফ দ্য ফুল লোড কারেন্ট। অর্থাৎ কারেন্ট যদি এটা 100 অ্যাম্পিয়ার হয়, যখন এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তো সেক্ষেত্রে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা যেহেতু অনেক কম, সেক্ষেত্রে আমাদের EF2 রিলে অপারেট করবে। ঠিক আছে, সো এটাতে টাইম ডিলেড প্রোটেকশন হবে, যেহেতু 5%টা খুবই কম কারেন্ট। ঠিক আছে, খুবই কম কারেন্ট থেকে এটা টাইম ডিলেড অপারেশন হচ্ছে। নিউট্রাল দিয়ে তো নরমালি অ্যাকচুয়ালি কখনোই কারেন্ট যাওয়ার কথা না। ঠিক আছে, হেলদি কন্ডিশনে নিউট্রাল দিয়ে কখনোই কারেন্ট যাবে না। বাট যখন অ্যাবনরমাল কন্ডিশন হবে বা আর্ট ফল্ট হবে, আর্ট ফল্ট কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নিউট্রাল দিয়ে কারেন্ট যাবে। সো এই কারেন্টের দুই ধরনের সেটিংস হবে, একটা 10%, যখন কারেন্ট বেশি হবে তখন EF1 অপারেট করবে, আর যখন কারেন্ট কম থাকবে তখন আমাদের EF2 অপারেট করবে, এবং এটা টাইম ডিলেড অপারেশন হবে। তার মানে এখানে দুই ধরনের রিলে, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আর একটা হচ্ছে টাইম ডিলেড। সো এই যে সেটিংস গুলো আমরা দেখলাম, এই সেটিংস গুলোতে আমরা কি বুঝলাম, যে এটা একটা সেটিংস হচ্ছে EF2 এর সেটিংস হচ্ছে 5%, তার মানে 5% এর নিচে যদি ফল্ট কারেন্টটা নিউট্রাল দিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর্ট ফল্ট কারেন্ট ডিটেকশন হবে না। ঠিক আছে, কারণ কি, আমাদের যেহেতু এটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থাকলে কি হবে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, যখন এখান দিয়ে কারেন্ট যাবে তখন এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। এখন এই ভোল্টেজ ড্রপটাকে যতক্ষণ না পর্যন্ত ওভারকাম করতে পারছে, অর্থাৎ নিউট্রালের খুব কাছে যদি ফল্ট হয় এবং এই ফল্ট পাথের যে ভোল্টেজটা সেটা যদি আমাদের এই রেজিস্ট্যান্সের ড্রপের তুলনায় কম হয়, তাহলে কিন্তু আমাদের নিউট্রাল পাথ দিয়ে কোনো কারেন্ট যাবে না। কারণ কারেন্ট কোন দিকে যায়, কারেন্ট যায় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে। অর্থাৎ যেটা বললাম, আমাদের ফল্টটা যদি নিউট্রালের খুব কাছে হয় এবং এই কারেন্টের কারণে এর জায়গায় যে ড্রপটা হবে, সেই ড্রপটা যদি এই ভোল্টেজ যেখানে ফল্ট হয়েছে সেই ওয়াইন্ডিং এর ড্রপের তুলনায় আমাদের যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি হয়, তাহলে কিন্তু আমাদের নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ডিটেকশন হবে না। যদি এটা সলিডলি গ্রাউন্ডেড হতো, আমাদের যে নিউট্রালের যে কোনো পয়েন্টেই ফল্ট হলেই কিন্তু আমাদের সমস্ত কারেন্টেই কিন্তু আমাদের নিউট্রাল পথ দিয়ে যেত, কারণ এটা জিরো পোটেনশিয়াল, সো সব কারেন্টই কিন্তু আমাদের নিউট্রাল এর ভিতর দিয়ে যেত। কিন্তু রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে আমাদের অ্যাক্রসে ড্রপ হওয়ার কারণে এই ভোল্টেজটাকে যতক্ষণ না পর্যন্ত ওভারকাম করতে পারছে, ততক্ষণ পর্যন্ত নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে না। এজন্য আমরা বলতেছি 5%, মিনিমাম সেটিংস হচ্ছে 5%। এখানে 5% এর নিচে দেওয়া যায় না, কারণ হচ্ছে 5% এর নিচে দিলে কারেন্টের ম্যাগনিটিউডটা যেহেতু অনেক কম, এটা ডিটেকশন করাটা পসিবল হয় না। সো EF2 আর EF1 লাগবে, তার মানে EF2 আমাদের প্রোটেকশন দিচ্ছে 95% ওয়াইন্ডিং। ঠিক আছে, 95%, কারণ 5% পর্যন্ত সে আনপ্রোটেক্টেড থাকতেছে, সো 95% ওয়াইন্ডিং সে প্রোটেকশন দিতে পারছে। আর যেটা ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন, তার সেটিংস তো আমরা বললাম 10%, তার মানে সে 90% ওয়াইন্ডিং কিন্তু আমার প্রোটেকশন দিচ্ছে, 10% ওয়াইন্ডিং কে সে প্রোটেকশন দিচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ 10% এর মধ্যে যদি ফল্ট হয়, তাহলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা 10% এর কম হবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের EF1 অপারেট করবে না। সেক্ষেত্রে কি অপারেট করবে, EF2 অপারেট করবে, যদি এটা 5% এর উপরে হয় এবং 10% এর কম হয়। আর 5% এর নিচে যদি হয়, তাহলে এই দুইটার মধ্যে কোনোটাই অপারেট করবে না। যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, সো কারেন্টের ম্যাগনিটিউডটা খুবই স্মল হবে, তার ফলে এটা অপারেট করা সম্ভব না। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটার ওয়াইন্ডিং কে কিন্তু 100% প্রোটেকশন দেওয়া কখনোই পসিবল না। এই জন্য নিউট্রালের কাছে যদি ফল্ট হয়, তাহলে এটা কিন্তু আমাদের ডিটেকশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। সো প্রথম মেথডটা আমরা দেখলাম, প্রথম মেথডে আমরা কি দেখলাম, নিউট্রালে একটা সিটি অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, সিটির আউটপুটে আমাদের ওভার কারেন্ট রিলে আছে দুইটা।
সেকেন্ড যে মেথডটা, প্রথম মেথডটা আমরা আরেকটু দেখি একটু। ফার্স্ট মেথডের ক্ষেত্রে কারেন্ট কিভাবে ডিটেকশন হচ্ছে সেটা একটু দেখো। এখানে আমাদের দেখতে পাচ্ছ যে যখন আমাদের এখানে আর্ট ফল্ট হবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট, তখনই কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এই গ্রাউন্ডের থ্রুতে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই যে কারেন্টটা ফ্লো করতেছে। সো এই কারেন্টটা আমাদের কিন্তু এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়েই বাইপাস হচ্ছে। সো আমাদের এই রেজিস্ট্যান্স দেওয়ার ফলে আর্ট ফল কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু সিটিটা ডিটেক্ট করছে। সিটি ডিটেক্ট করে কিন্তু এখানে আমাদের দুইটা রিলে আছে, EF1 এন্ড EF2। সো যখন আমাদের 5% এর সেটিংস এর ওভার হবে কিন্তু 10% এর কম হবে, তখন EF2 অপারেট করবে। আর যখন এটা 10% ক্রস করে ফেলবে তখন আমাদের EF1 অপারেট করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের আর্ট ফল্ট রিলে কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন যদি এটা আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেইন করি, তাহলে দেখো এটাকে আমরা আর্ট ফল্ট রিলে কেন বলতেছি, কেন এটা ফেজ ফল্ট ডিটেক্ট করতে পারে না, সেই জিনিসটা একটু অবজার্ভ করো। যখন এখানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে, ঠিক আছে, আমরা জানি যে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি IA, এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে IB, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে IC। আর নিউট্রাল কারেন্ট কত? নিউট্রাল কারেন্ট হচ্ছে কি এই তিনটা ফেজের কারেন্টের যোগফল। সো IA প্লাস IB প্লাস IC, যেটা হচ্ছে কি নিউট্রাল কারেন্ট। সো এটা যেহেতু আমাদের ব্যালেন্স কন্ডিশনে IA প্লাস IB প্লাস IC ইকুয়াল টু 0 হবে, কারণ এটা হচ্ছে কি ভেক্টর সাম। সো আমাদের ব্যালেন্স কন্ডিশনে কিন্তু এই NCT কোনো কারেন্ট দেখবে না, এটার ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। কোন কন্ডিশনে? ব্যালেন্স কন্ডিশনে। কিন্তু যখন আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে, তখন কিন্তু এদিক দিয়ে একটা কারেন্ট সার্কুলেট করতে থাকবে। এক্ষেত্রে কোন ফেজের কারেন্টটা বাড়বে? এ ফেজের কারেন্টটা বাড়বে, যেহেতু এই ফেজের ম্যাগনিটিউড, এই ফেজে ফল্ট হয়েছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, সো এই ফেজের কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাবে। সো খেয়াল করে দেখো এই ফেজের কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে গেছে কার তুলনায়? বি আর সি এর তুলনায়। সো যেহেতু বি আর সি তে ফল্ট হয়নি, সো বি আর সি এর ম্যাগনিটিউড কিন্তু সেমই আছে। তো এর ফলে আমি যদি এই তিনটার ভেক্টর সাম ড্র করি, অর্থাৎ IA প্লাস IB যদি নেই প্রথমে, তাহলে IA প্লাস IB ইকুয়াল টু হচ্ছে এখানে যেটা IA প্লাস IB, এবং এটার সাথে যদি IC যোগ করি, তাহলে কিন্তু আমাদের যেহেতু দুইটার ম্যাগনিটিউড ডিফারেন্ট হচ্ছে, সো আমাদের কিন্তু IN 0 হবে না। সো আমাদের এখান দিয়ে কিন্তু একটা কারেন্ট ফ্লো করতে থাকবে, তার মানে এই কারেন্টটা কিন্তু সে ডিটেক্ট করবে। বাট যখন এটা আর্ট ফল্ট, আমাদের আর্ট ফল্ট না হয়ে ফেজ ফল্ট হবে, লাইন টু লাইন ফল্ট হবে, তখন আমাদের কি হবে? লাইন টু লাইন ফল্ট হলে কিন্তু A আর B ফেজের মধ্যে কারেন্টটা সার্কুলেট করতে থাকবে, A প্লাস B। তার মানে A আর B ফেজ দুইটা যেহেতু শর্ট হয়ে গেছে, A B এর মধ্যে কিন্তু কারেন্টটা সার্কুলেট করতেছে। সার্কুলেট করার কারণে এই দুইটা ফেজে কারেন্ট কত হবে? IA প্লাস IB, ঠিক আছে, এই দুইটার যোগফল হবে কি IA প্লাস IB। আর IA প্লাস IB ইকুয়াল টু কি হবে? IA প্লাস IB হচ্ছে কি IC এর অপোজিট, ঠিক আছে। তার মানে কি আমাদের IA প্লাস IB প্লাস IC ইকুয়াল টু কিন্তু 0ই থাকতেছে, অর্থাৎ এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ ফেজ ফল্ট হলে আমাদের নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে না, কিন্তু যখন লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন আমাদের কিন্তু নিউট্রাল দিয়ে একটা কারেন্ট যাবে, যেহেতু এ ফেজের ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? A প্লাস B যোগ করতেছি, সো A প্লাস B ফেজ শর্ট হয়ে গেছে। কারণ তিনটা ফেজও যদি শর্ট হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের নিউট্রাল কারেন্টটা 0ই থাকবে। তার মানে এটা শুধুমাত্র ডিটেক্ট করবে আমাদের আর্ট ফল্ট, এটা ফেজ ফল্ট ডিটেক্ট করতে পারবে না। সো ফেজার ডায়াগ্রাম দিয়ে আমরা দেখলাম যে কিভাবে এটা আর্ট ফল্ট ডিটেকশন করে। এরপরে আমাদের যে সেকেন্ড মেথডে আমরা এই যে নিউট্রাল পয়েন্টে, স্ট্যাটার ওয়াইন্ডিং এর নিউট্রাল পয়েন্টে সিটির পরিবর্তে আমরা পিটি অ্যাড করছি। এখানে খেয়াল করে দেখো, এখানে পিটি অ্যাড করা হয়েছে। এই পিটির অ্যাডভান্টেজটা কি? পিটির অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো রেজিস্ট্যান্স অ্যাড করি নাই, এখানে আমাদের রিঅ্যাক্টেন্স আছে, তাই না? এখানে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার একটা, ঠিক আছে, এটা ট্রান্সফর্মার বা পিটি। এই পিটির ইনপুটে আমরা জানি কি, পিটির ইনপুটে হচ্ছে কি আমাদের ভোল্টেজটা বেশি থাকে আর আউটপুটে ভোল্টেজটা কম থাকে। তাহলে ইনপুটে ভোল্টেজ বেশি মানে কি, এর ইনপুটে কারেন্ট কম কিন্তু, ঠিক আছে। তার মানে এর ইনপুটে ভোল্টেজ বেশি মানে এর রিল্যাকটেন্স, এর ইনপুটটাই বেশি। সো এই জন্য আমাদের এখানে আলাদাভাবে কোনো রেজিস্ট্যান্স দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এর আউটপুটে ভোল্টেজটা আমাদের কম, পিটি সেকেন্ডারিতে আউটপুট ভোল্টেজ কম, এর মানে কি এখানে আউটপুটে কারেন্টটা বেশি। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো, আমাদের যদি হেলদি কন্ডিশনে আমাদের এটা কিভাবে কাজ করে সেটা যদি দেখি আমরা, এই পিটির যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টে আমাদের ভোল্টেজ কত? ভিএন। ভিএন ইকুয়াল টু কি? ভিএন ইকুয়াল টু হচ্ছে ভেক্টর সাম অফ ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি, ঠিক আছে। এই নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। সো হেলদি কন্ডিশনে যেহেতু প্রত্যেকটা ফেজের সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট, সো হেলদি কন্ডিশনে আমাদের ভেক্টর সাম হবে 0। তার মানে আমাদের পিটি প্রাইমারিতে কোনো ভোল্টেজ নাই। আর পিটি প্রাইমারিতে যদি কোনো ভোল্টেজ না থাকে, পিটি সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ থাকবে না। আর পিটি সেকেন্ডারিতে যদি ভোল্টেজ না থাকে, তাহলে এর অ্যাক্রস একটা ওভার ভোল্টেজ রিলে কানেক্টেড আছে, যে ওভার ভোল্টেজ রিলেটা কোনো ভোল্টেজ ডিটেক্ট করবে না এবং অপারেট করবে না।
বা ডিউরিং আর্ট ফল্ট হলে কি হবে সেটা একটু খেয়াল করো। যখন আর্ট ফল্ট হবে তখন আমাদের কি হচ্ছে, এই ভোল্টেজটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। কোন ফেজের ভোল্টেজ? এই ফেজের ভোল্টেজ জিরো হয়ে যাচ্ছে। কিন্তু বিআরসি এর ভোল্টেজ কি জিরো হচ্ছে? বিআরসি এর ভোল্টেজ কিন্তু জিরো হচ্ছে না। সো বিআরসি এর ভোল্টেজ যদি জিরো না হয় তাহলে এর অ্যাক্রসে বা নিউট্রাল পয়েন্টে কত ভোল্টেজ আসবে? নিউট্রাল পয়েন্টে আসবে ভিবি প্লাস ভিসি। আগে আসতো কত ভোল্টেজ? ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। সো তিনটা ফেজের যদি ভেক্টর সাম করি তাহলে জিরো আসতো। বাট এখন আসতেছে কি? ভিবি প্লাস ভিসি। সো ভিবি প্লাস ভিসি তো জিরো না, ভেক্টর সাম তো জিরো না। তার মানে আমাদের এই প্রাইমারিতে, পিটির প্রাইমারিতে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যার ফলে পিটির সেকেন্ডারিতেও আমরা একটা ভোল্টেজ পাবো, যার ফলে আমাদের এই ওভার ভোল্টেজ রিলেটা অপারেট করবে। ঠিক আছে? সো এই ওভার ভোল্টেজ রিলে অপারেট করলে আমরা কি বুঝবো? এটা হচ্ছে কি একটা আর্ট ফল্ট হয়েছে। সো এটার নর্মাল সেটিংসটা থাকে সাধারণত 10% অফ দ্য রেটেড ভোল্টেজ। অর্থাৎ আমাদের যদি এটা 11 কেভি হয়, আমাদের যদি এর টার্মিনাল ভোল্টেজটা যদি 11 কেভি হয়, তাহলে আমাদের এটা অপারেট করবে কত ভোল্টেজে? 1.1 কেভিতে। 1.1 কেভি ভোল্টেজ যদি আমাদের নিউট্রালের মধ্যে ডেভেলপ করে, সাথে সাথে কিন্তু আমাদের এই ওভার ভোল্টেজ রিলেটা অপারেট করবে। সো 10% সেটিংস দেওয়া আছে। আগে আমরা দেখেছিলাম যে কারেন্টের সেটিংস দুই ধরনের ছিল, 5% and 10%। বাট এখানে আমরা 10% দিচ্ছি লাইন ভোল্টেজে। 10% যদি এখানে ড্রপ হয় তাহলে কিন্তু আমাদের এই আউটপুট ভোল্টেজ রিলেটা অপারেট করবে। এটা একটা ওভার ভোল্টেজ আর্ট ফল্ট রিলে। এটা ভোল্টেজ ডিটেক্ট করে আর্ট ফল্ট সেন্স করতেছে। আচ্ছা, সো এই কন্ডিশনের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা আমরা অবজার্ভ করলাম, এই কন্ডিশনেও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 10% ভোল্টেজ পর্যন্ত কিন্তু, বাট আমাদের 10% এর নিচে কিন্তু আমরা অপারেট করতে পারছি না। কারণ কি? এর যে পিটি, এই পিটির যে প্রাইমারি কয়েল, এই প্রাইমারি সাইডে কিন্তু যে রিল্যাকটেন্স থাকবে এন্ড রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকটেন্স থাকবে সেটাও কিন্তু হাই। সো তার ফলে কিন্তু গ্রাউন্ড ফল্ট কারেন্টটা এখানে লিমিট হবে। এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে পিটির রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকটেন্স অ্যাড করা হচ্ছে। সো এই কন্ডিশনে কিন্তু আমাদের 100% ওয়াইন্ডিং প্রোটেকশন দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে? এখানে আমরা কত পার্সেন্ট ওয়াইন্ডিং প্রোটেকশন দিচ্ছি? 10% অফ দ্য লাইন ভোল্টেজ এর উপরে গেলে আমাদের এটা প্রোটেকশন দিচ্ছি। অর্থাৎ এখানে যখন ড্রপটা 10% এর উপরে হবে তখনই এটা অপারেট করবে। তার মানে 10% এর নিচে যদি ড্রপ হয়, যদি ফলটা যদি খুব নিউট্রালের খুব কাছে হয় 10% এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এটা অপারেট করবে না। সো সেই কন্ডিশন গুলো অপারেট করার জন্য, অর্থাৎ 100% প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের আরেকটা টেকনিক আছে, সেটাকে আমরা বলি থার্ড হারমোনিক ডিটেকশন টেকনিক। আমাদের নরমালি আমরা যখন আর্ট ফল্ট হয়, আর্ট ফল্ট হলে আমাদের থার্ড হারমোনিক যে কম্পোনেন্ট গুলো আছে, থার্ড হারমোনিক মানে হচ্ছে 150 হার্জ এর যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা আমাদের ওয়েভ শেপে থাকে। এই হারমোনিক্স মানে কি? আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি। সো এই আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সি, আমাদের লাইন ফ্রিকোয়েন্সি কত? আমাদের লাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 50 হার্জ। সো আমাদের যখন এটা থার্ড হারমোনিক, অর্থাৎ এই যখন আনওয়ান্টেড যে ফ্রিকোয়েন্সি, থার্ড হারমোনিক যে ভোল্টেজটা অর্থাৎ 150 হার্জ যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে, সেটা যখন রিডিউস হয়ে যায় তাহলে এটা আমরা বুঝি আর্ট ফল্ট হয়েছে। তো আর্ট ফল্ট ডিটেক্ট করার একটা প্যারামিটার হচ্ছে থার্ড হারমোনিক ভোল্টেজটা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে? যদি আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আমরা ওয়েভ শেপকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে হারমোনিক্স ডিটেক্ট করতে পারি যে এটার মধ্যে কতটুকু হারমোনিক্স আছে, ফার্স্ট হারমোনিক কতটুকু আছে, সেকেন্ড হারমোনিক কতটুকু আছে, থার্ড হারমোনিক কতটুকু আছে, ফিফথ হারমোনিক কতটুকু আছে। সো এটা ডিটেকশন করা যায়। সো এই কন্ডিশনে, ডিউরিং আর্ট ফল্ট কন্ডিশনে আমাদের থার্ড হারমোনিক ভোল্টেজটা অনেক কমে যায়। সো সেটাও একটা প্যারামিটার, যে প্যারামিটারের উপরে বেস করে আমাদের রিলে অপারেট করতে পারে। তার মানে আমাদের একটা থার্ড হারমোনিক্স ডিটেক্টর লাগবে, যেটা ডিটেকশন করবে থার্ড হারমোনিক ভোল্টেজ। যদি এটা রিডিউস হয়ে যায় তখন এটা বুঝবো আমরা আর্ট ফল্ট হয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের 100% ওয়াইন্ডিং স্ট্যাটার ওয়াইন্ডিং প্রোটেকশন দেওয়া সম্ভব। আদারওয়াইজ আমরা 100% ওয়াইন্ডিং কখনোই প্রোটেকশন দিতে পারবো না। এটা গেল হচ্ছে কি আমাদের সেকেন্ড মেথড। প্রথম মেথডে আমরা সিটির মাধ্যমে কিভাবে প্রোটেকশন দিলাম সেটা দেখলাম, এবং সেকেন্ড মেথডে আমরা পিটির মাধ্যমে কিভাবে প্রোটেকশন দিলাম সেটাও দেখলাম। আচ্ছা, এটাকে আর্ট ফল্ট প্রোটেকশন বলতেছি কারণ এটা ফেস টু ফেস ফল্ট হলে ডিটেক্ট করতে পারবে না। এটা শুধুমাত্র ডিটেক্ট করবে কি? লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটা আরেকবার একটু দেখি লাইন টু গ্রাউন্ড ফল্ট কিভাবে ডিটেক্ট করে। যখন লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন কিন্তু আমাদের এদিক দিয়ে আমাদের কোন ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে? সি ফেজের ভোল্টেজ। সো আমাদের ভিএ ভিবি ভোল্টেজ তো আছে, যেহেতু আমাদের ভিএ ভিবি তে কোনো ফল্ট হয়নি, তার মানে ভিএ ভিবি ভোল্টেজ আছে। তাহলে ভিএ ভিবি ইকুয়াল টু কি? এটা তো জিরো না, তার মানে এখানে আমরা একটা ভোল্টেজ পাবো, নিউট্রাল একটা ভোল্টেজ পাবো। সো এই ভোল্টেজটা আমাদের যখন এখানে আসতেছে, আমাদের পিটি প্রাইমারিতে আসতেছে, তাহলে সেকেন্ডারিতেও আমাদের একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যার ফলে ওভার ভোল্টেজ রিলে অপারেট করবে। বাট যখন আমাদের লাইন টু লাইন ফল্ট হবে, লাইন টু লাইন যদি শর্ট হয়ে যায়, তাহলে আমাদের দুইটা ফেজের ভোল্টেজ কিন্তু জিরো। এখন তিনটা ফেজও যদি আমাদের শর্ট হয়ে যায়, দুইটা ফেজের ভোল্টেজ কত হবে? এই দুইটা ফেজের ভোল্টেজ হচ্ছে কি ভিএ প্লাস ভিবি। ঠিক আছে? এই দুইটা ফেজের ভোল্টেজ কি হয়ে যাচ্ছে? দুইটা ফেজের ভোল্টেজ একসাথে হয়ে যাচ্ছে। সো এটা ভিএ, এটা ভিবি। দুইটা ফেজের ভোল্টেজ যেটা একসাথে হয়ে গেলে কি হবে? ভিসির অপোজিট হবে।
তাহলে VA প্লাস VB প্লাস VC ইকুয়াল টু কত হবে? 0ই হবে। তার মানে আমাদের কিন্তু নিউট্রাল ভোল্টেজ 0ই থাকতেছে। সো ফেজ ফল্টের ক্ষেত্রে আমাদের এর প্রাইমারিতে, পিটির প্রাইমারিতে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। এটা পিটির প্রাইমারিতে ভোল্টেজ ইনডিউস হবে শুধুমাত্র আমাদের একটা ফেজ যদি গ্রাউন্ডেড হয়ে যায়, এটা যদি গ্রাউন্ডের সাথে ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রেই আমাদের ভোল্টেজটা 0 হবে এবং সেক্ষেত্রে বাকি দুইটা ফেজের ভোল্টেজ আমরা পাবো। আদারওয়াইজ আমাদের পিটি প্রাইমারিতে সবসময় আমাদের ভোল্টেজ 0 থাকবে, সেটা ব্যালেন্স কন্ডিশনে হোক অথবা ফেস টু ফেস কন্ডিশনে হোক। সো এটা আমরা দেখলাম যে আর্ট ফল্ট আমাদের কিভাবে ডিটেক্ট করি ফেজর ডায়াগ্রামের মাধ্যমে। পিটির থ্রুতে যদি আর্ট ফল্ট কারেন্ট ডিটেকশন করা যায়, সো আমরা দুইভাবে আমরা আর্ট ফল্ট কারেন্ট ডিটেকশন করতে পারি, একটা হচ্ছে নিউট্রাল সিটির মাধ্যমে আর একটা হচ্ছে নিউট্রাল পিটির মাধ্যমে। এরপরে আসি আমরা আমাদের আনব্যালেন্স লোডিং প্রোটেকশন। আনব্যালেন্স লোডিং প্রোটেকশন আমরা মোটরের ক্ষেত্রে দেখেছিলাম, জেনারেটরের ক্ষেত্রেও সেম। সো আনব্যালেন্স হলে কি হবে, অর্থাৎ তিনটা ফেজের যে ভোল্টেজ এটা যদি আনইকুয়াল হয় তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে? তিনটা ফেজে তো আমাদের ভোল্টেজ সেম থাকতে হয়, যখন সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যায় তখন তিনটা ফেজের ভোল্টেজ আনইকুয়াল হয়ে যায়। সো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট সিস্টেমের মধ্যে ডেভেলপ করে। নেগেটিভ সিকোয়েন্স কারেন্টে কি ছিল, আমাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের সিকোয়েন্স ছিল পজিটিভ, অর্থাৎ ক্লক ওয়াইজ। আর এর পরে আসতো ওয়াই, ওয়াই এর পরে আসতো বি, বি এর পরে আবার আসতো আর, আর বি ওয়াই, ঠিক আছে। আর এর পরে বি, বি এর পরে ওয়াই, ওয়াই এর পরে আবার আর আসতো। সো এটা ছিল পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে সিকোয়েন্সটা অপোজিট, অর্থাৎ আর এর পরে আমাদের ওয়াই আসার কথা, কিন্তু আর এর পরে আমাদের নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আসবে আর এর পরে বি, ঠিক আছে। সো সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে আমাদের অপোজিট। সো এই অপোজিট সিকোয়েন্স হলে আমাদের প্রবলেমটা কি হয়? এখানে আমাদের যখন সিকোয়েন্সটা যখন অপোজিট হয়ে যায়, নেগেটিভ সিকোয়েন্সের কারণে আমাদের রোটর যদি ঘুরে, আগে রোটরটা ঘুরতেছিল কি সিনক্রোনাস স্পিডে বা এনএস, এনআর ইকুয়াল টু এনএস ছিল, ঠিক আছে। সো আমাদের সিনক্রোনাস স্পিডে যখন ঘুরবে, রোটর স্পিড যখন সিনক্রোনাস স্পিডে সমান হয়ে যাবে, তখন কিন্তু এর ভিতরে কোনো এডি কারেন্ট ফরমেশন হবে না, ঠিক আছে, যেহেতু কোনো রিলেটিভ স্পিড নাই। কিন্তু এনএস এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়, এনএস এর ভ্যালু কখন নেগেটিভ হয়ে যাবে? যখন নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, তখন এনআর এর ভ্যালু কিন্তু হয়ে যাবে মাইনাস এনএস। এনআর এর ভ্যালু মাইনাস এনএস হয়ে যাবে, যেহেতু সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে কি অপোজিট, ফিল্ডের ডিরেকশনও হয়ে যাবে কি অপোজিট। অপোজিট যদি হয়ে যায় তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। আর এনআর হয়ে যাচ্ছে কি মাইনাস এনএস, যেহেতু আনব্যালেন্স কারেন্ট ফ্লো করতেছে নেগেটিভ ফেজ সিকোয়েন্সের কারণে, কারেন্টের কারণে এনআর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস এনএস। তাহলে আমাদের যে রিলেটিভ স্পিডটা আমাদের রোটরের মধ্যে ডেভেলপ করবে সেটা হবে কি 2ns, তার মানে ডবল, তার মানে ডবল স্পিড হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের রোটরের ভিতরে যে ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজের পরিমাণ আমরা জানি সেটা হচ্ছে কি এস ইন্টু ই টু। সো এস এর ভ্যালু তখন কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, যেহেতু আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে কত এখানে 2ns। তো 2ns ডিভাইডেড বাই ns ইকুয়াল টু হচ্ছে স্লিপ, তার মানে 2 হয়ে যাচ্ছে স্লিপের ভ্যালু। সো সেক্ষেত্রে কিন্তু রোটরের মধ্যে ডবল ভোল্টেজ ইনডিউসড হবে। রোটরের মধ্যে ডবল ভোল্টেজ ইনডিউসড হলে রোটরের ভিতরে এক্সেসিভ কারেন্ট ফ্লো করবে, যার ফলে রোটরটা ওভারহিটিং হয়ে ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো যাতে ড্যামেজ না হয়ে যায় এই কারণে আমাদের কি করতে হবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে ডিটেক্ট করতে হবে। আদারওয়াইজ তো এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টের কারণে আমাদের রোটরের ভিতরে ডবল স্পিড ডেভেলপ করবে, ঠিক আছে। সো এই জন্য আমাদের কি করতে হবে, এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে ডিটেক্ট করার জন্য নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে লাগবে, যেটা ডিটেক্ট করবে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট, ডিটেক্ট করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে যে সিস্টেম আনব্যালেন্স আছে, সাথে সাথে সে প্রোটেকশন দিবে। সো সেটাই বলতেছে, ওয়েন এ থ্রি ফেজ ইলেকট্রিক্যাল মেশিন ইনক্লুডিং অ্যান অল্টারনেটর, সেটা জেনারেটর হতে পারে অথবা মোটর হতে পারে, is connected to a perfectly balanced three phase power system, যখন এটা ব্যালেন্স সিস্টেমের সাথে কানেক্টেড থাকবে তখন কোনো নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডেভেলপ করবে না রোটরের ভিতরে। কিন্তু যখন আমাদের সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে তখন কি হবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডেভেলপ করবে, যার ফ্রিকোয়েন্সি হবে কি ডবল। কেন ফ্রিকোয়েন্সি ডবল হবে? কারণ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি জানি আমরা, এফ ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই 120, এটা আমরা জানি। সো এন এর ভ্যালু কত এখানে, এন এর ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু 2ns। সো আমাদের ফ্রিকোয়েন্সিও কিন্তু ডবল হয়ে যাবে সেক্ষেত্রে। সো ডবল ফ্রিকোয়েন্সি কিন্তু হয়ে যাবে ইজ ইনডিউসড ইন দ্য রোটর ওয়াইন্ডিং, তার মানে রোটরের মধ্যে ডবল ফ্রিকোয়েন্সি কিন্তু ডেভেলপ করবে। সো তার ফলে কি হবে, দিস কজেস রোটর ওভারহিটিং, এই ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার কারণে রোটর ওভারহিটিং হয়ে যাবে, যেটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট না থাকলে হতো না। ফ্লো অফ লার্জ অ্যামাউন্ট অফ নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টের ভ্যালু যত বেশি হবে রোটর ওয়াইন্ডিংটা, এবং এটা যদি লং পিরিয়ড সময় থাকে সেক্ষেত্রে কি হবে, রোটর ওয়াইন্ডিংটা ড্যামেজ হয়ে যাবে।
So under this situation, a necessary measurement must be taken to save this machine. So necessary যে measurement সেটা কি, সেটা হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে মেজার করতে হবে, ঠিক আছে। সো আমাদের যে রিলেটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেক্ট করে অপারেট করে সেটাকে আমরা বলি নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে। তার মানে আমার একটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে লাগবে যেটা আমার এই আনব্যালেন্স প্রোটেকশনটাকে, যদি সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যায় তাহলে সেই প্রোটেকশন দিবে। রিজন ফর আনব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স কন্ডিশন হওয়ার কারণগুলো কি? ব্রোকেন কন্ডাক্টর, অর্থাৎ একটা সিস্টেম যদি পারফেক্টলি ব্যালেন্স সিস্টেমের সাথে কানেক্টেড থাকে আর ওয়াই বি যদি তিনটাই ব্যালেন্স থাকে তাহলে কোনো শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থাকবে। কিন্তু সিস্টেমটা যদি আনব্যালেন্স হয়ে যায়, প্রত্যেকটা ফেজ যদি আমাদের ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রেও সিস্টেমটা আনব্যালেন্স হবে। যদি একটা কন্ডাক্টর ছিঁড়ে পড়ে যায়, কিন্তু শর্ট না, যদি একটা ওপেন হয়ে থাকে, ব্রোকেন কন্ডাক্টর যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রেও আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে। ম্যাল অপারেশন অফ ব্রেকার, সেক্ষেত্রেও আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করবে, কারণ ব্রেকারের থ্রুতে কিন্তু লাইনের সাথে সেটা কানেক্টেড। এখন এই তিনটা ব্রেকারের তো তিনটা কন্টাক্ট পয়েন্ট থাকবে, আর ওয়াই বি। সো এই ব্রেকারের তিনটা কন্টাক্ট পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা ফেজ এর মধ্যে ভোল্টেজটা ডিফারেন্ট হয়ে যাবে। সো সেসব ক্ষেত্রে আমাদের সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যাবে। আনব্যালেন্স হয়ে গেলে প্রবলেমটা কি? রোটরটা ওভারহিটিং হবে। ওভার কারেন্টের কারণে বা ওভারলোড প্রোটেকশনের সময় আমাদের কিন্তু স্ট্যাটরটা ড্যামেজ হয়, বাট যখন নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ফ্লো করে তখন কিন্তু আমাদের রোটরটা ওভারহিটিং হয়ে ড্যামেজ হবে। সো হেলদি কন্ডিশনে কি হয় সেটা দেখি আমরা। হেলদি কন্ডিশনে রোটরের যে স্পিড এবং এই এনআর, যেটাকে আমরা বলতেছি এনআর এবং যেটা আমাদের সিনক্রোনাস স্পিড এনএস, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের দুইটা কিন্তু একই ডিরেকশনে মুভ করতেছে, তার মানে তাদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড নাই। সো আমাদের হেলদি কন্ডিশনে কি হচ্ছে? হেলদি কন্ডিশনে শুধুমাত্র আই থাকতেছে, আই ইকুয়াল টু কি? আই ওয়ান প্লাস আই টু প্লাস আই নট, এই তিনটা কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্টটা থাকবে? শুধুমাত্র আই ওয়ান। কেন? আই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আই টু হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট, আর আই জিরো হচ্ছে জিরো সিকোয়েন্স কারেন্ট। যেহেতু সিস্টেমটা আমাদের ব্যালেন্স কন্ডিশন, সো সেক্ষেত্রে আমাদের জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে না, অর্থাৎ ব্যালেন্স সিস্টেমে কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। আমাদের জিরো সিকোয়েন্স কারেন্ট কখন থাকে? যখন সিস্টেমটা গ্রাউন্ডেড হয়। লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিরো সিকোয়েন্স কারেন্টটা আসে, বাট যেহেতু সিস্টেমটা গ্রাউন্ডেড না, তার মানে জিরো সিকোয়েন্স কারেন্ট আসবে না। যেহেতু সিস্টেমটা আনব্যালেন্স না, সেহেতু আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট, যেটা আই টু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এই আই টু আসবে না। তাহলে কোনটা থাকবে? খালি হেলদি কন্ডিশনে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। তাহলে আই ওয়ান থাকবে। তাহলে আই ওয়ান এর জন্য যে সিনক্রোনাস স্পিডটা ডেভেলপ করবে সেটা হচ্ছে এনএস এবং এনআর এর মধ্যে কোনো ডাইরেকশন দুইটার কি থাকবে? সেমই থাকবে, তার মানে তাদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড থাকবে না, ঠিক আছে। এনএস মাইনাস এনআর ইকুয়াল তখন জিরো থাকবে। আচ্ছা, সো আমাদের এই এনএস মাইনাস এনআর যদি জিরো হয় তাহলে স্লিপ ইকুয়াল টু জিরো হবে, তার মানে রোটরের মধ্যে যদি কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, যেহেতু কোনো রিলেটিভ স্পিড নাই, সো এখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, ঠিক আছে। সো রোটর ওভারহিটিং হবে না, রোটরের মধ্যে কোনো এডি কারেন্ট ফর্মেশন হবে না। সো এটা কোন কন্ডিশনে? ডিউরিং ব্যালেন্স কন্ডিশনে। ব্যালেন্স কন্ডিশনে বা হেলদি কন্ডিশনে আমাদের কিন্তু রোটরটা ওভারহিটিং হবে না। কিন্তু যখন আমাদের আনব্যালেন্স কন্ডিশন হবে, তখন আমাদের কি হচ্ছে? নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডেভেলপ করার কারণে আমাদের এখন আগে ছিল আর ওয়াই বি সিকোয়েন্স, এখন হয়ে যাচ্ছে আর বি ওয়াই সিকোয়েন্স। তার ফলে আমাদের এনআর ইকুয়াল টু হয়ে যাবে কি? মাইনাস এনএস, ঠিক আছে। রোটর স্পিড হয়ে যাবে মাইনাস এনএস। আগে তো ছিল এনএস, যেটা পজিটিভ সিকোয়েন্সের জন্য ছিল। সো এখন পজিটিভ সিকোয়েন্সের পাশাপাশি আমাদের আরেকটা আসবে, সেটা কি? নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট। সো আমাদের আনব্যালেন্স কন্ডিশনে দুইটা কারেন্ট থাকবে, একটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর একটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট। যেহেতু এটা আনগ্রাউন্ডেড, সো আমাদের আই নট থাকবে না। তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে? আই ওয়ান প্লাস আই টু। তাহলে আই ওয়ান এর জন্য আমাদের এনএস বা সিনক্রোনাস স্পিডটা হবে পজিটিভ, আর যেহেতু এটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আর আই টুর জন্য সিনক্রোনাস স্পিডটা হবে নেগেটিভ। তাহলে রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিড যেটা রোটরের মধ্যে ডেভেলপ করবে, এনএস মাইনাস এনআর ইকুয়াল টু হয়ে যাবে 2, কারণ এনআর তখন মাইনাস এনএস হয়ে যাচ্ছে। সো এনআর যেহেতু মাইনাস এনএস হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের এটা ইকুয়াল টু 2 এনএস আসতেছে, যেহেতু স্লিপ ইকুয়াল টু 2, ঠিক আছে। এনআর ইকুয়াল টু মাইনাস এনএস হয়ে গেলে স্লিপ ইকুয়াল টু 2, তার মানে রোটরের মধ্যে ভোল্টেজ কত ডেভেলপ করবে? যেটা হচ্ছে এস ইন্টু ই ইকুয়াল টু 2 ইন্টু ই, তার মানে ডবল ভোল্টেজ ডেভেলপ করতেছে। সো এই ডবল ভোল্টেজ ডেভেলপ করার কারণে আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সিও কিন্তু ডবল হয়ে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু কিন্তু স্লিপ যদি ডবল হয়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সিও ডবল হয়ে যাবে। সো আমাদের ফ্রিকোয়েন্সি ডবল হয়ে যাবে এবং রোটরের মধ্যে ইনডিউসড ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে আমাদের রোটরের মধ্যে এডি কারেন্ট ফর্মেশন বেশি হবে, যার ফলে রোটরটা ওভারহিটেড হয়ে ড্যামেজ হয়ে যেতে পারে। সো নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টের কারণে আমাদের রোটর ড্যামেজ হবে, আর ওভারলোড বা লাইন টু গ্রাউন্ড ফল্ট বা লাইন টু লাইন ফল্টের কারণে স্ট্যাটর ওয়াইন্ডিং ড্যামেজ হবে।
সো এটা মনে রাখতে হবে আমাদের, সিস্টেমটা যখন আনব্যালেন্স হবে তখন কিন্তু আমাদের রোটরটা ড্যামেজ হবে। সো এখন এটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়? সো নেগেটিভ ফেজ সিকোয়েন্স প্রোটেকশন দেওয়ার জন্য দুইটা মেথড আছে, এই দুইটা মেথড নিয়ে আমরা ডিসকাস করতেছি। তার মানে আমাদের এই যে স্ট্যাটর যে টার্মিনালটা থাকবে, স্ট্যাটর টার্মিনালে আমরা কি করব, তিনটা সিটি কানেক্ট করব। এই যে সিটি 1, সিটি 2, সিটি 2, এটা সিটি 3, ভিআর, ভিওয়াই, ভিবি, অর্থাৎ তিনটা ফেজের ভোল্টেজ। এই তিনটা ফেজের যে ভোল্টেজ আমাদের স্ট্যাটর ওয়াইন্ডিং থেকে আসবে, সেখানে আমরা কি করতেছি, তিনটা সিটি কানেক্ট করতেছি। সিটি গুলো কিভাবে কানেক্টেড? ওয়াই কানেক্টেড, অর্থাৎ এই টার্মিনালটা কিন্তু শর্ট। এই শর্ট টার্মিনালটা নিয়ে কোথায় কানেক্ট করতেছি? এই সার্কিটের এই পয়েন্টে কানেক্ট করতেছি। আর বাকি যে তিনটা টার্মিনাল আছে, এই তিনটা টার্মিনালের একটা টার্মিনাল আমরা এই পয়েন্টে কানেক্ট করতেছি, একটা টার্মিনাল আমরা ওয়াই পয়েন্টে কানেক্ট করতেছি, আর একটা পয়েন্ট আমরা এই পয়েন্টে কানেক্ট করতেছি। সো এখানে আমাদের চারটা পয়েন্ট। এখন এই সার্কিটটা আমরা একটু অ্যানালাইসিস করি। সো এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই যে আইবি কারেন্টের দুইটা পাথ, একটা হচ্ছে I3, একটা হচ্ছে I2। এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট, আইবির হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে I3 আর একটা হচ্ছে I2। I3 যে পার্টটা, এটা হচ্ছে কি পিওরলি রেজিস্টিভ, এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। আর I2 যে পার্টটা, এখানে রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাক্টেন্সও আছে। তার মানে এটা হচ্ছে ইন্ডাকটিভ ব্রাঞ্চ, আর এটা শুধুমাত্র রেজিস্টিভ ব্রাঞ্চ। সিমিলারলি আইআর এর ক্ষেত্রে যদি আমরা দেখি, আইআর এর ক্ষেত্রে আমাদের কিন্তু কারেন্ট কিন্তু দুই পাথে ফ্লো করবে, একটা হচ্ছে I1 এবং আরেকটা হচ্ছে I4। সো I1 এর যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা হচ্ছে রেজিস্টিভ ব্রাঞ্চ, আর I4 এর যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে কিন্তু আমাদের ইন্ডাকটিভ ব্রাঞ্চ। সো আমাদের এই যে চারটা ব্রাঞ্চ আছে, Z1, Z2, Z3 এন্ড Z4, এই চারটা ইম্পিডেন্সকে এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যেন সবগুলা ভ্যালু সেম হয়, অর্থাৎ প্রত্যেকটার ম্যাগনিটিউড সেম, অর্থাৎ Z1 ইকুয়াল টু Z2 ইকুয়াল টু Z3 ইকুয়াল টু Z4। এখন এটা তো রেজিস্টিভ, আর এটা কি ইন্ডাকটিভ। সো ব্রাঞ্চগুলোকে এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যেন রেজিস্টিভের সাথে ইন্ডাকটিভ ব্রাঞ্চের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি সেটা আমরা পরে ডিসকাস করব, কিন্তু আমাদের 60 ডিগ্রিটা কিভাবে করতে পারি? 60 ডিগ্রিটা করতে পারি আমাদের এই x2 ভ্যালুটাকে বাড়ায়। সো x2 ভ্যালু যদি বাড়ায়, তাহলে আমরা এটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন x2 টাকে এমন ভাবে চুজ করতে হবে যেন আমাদের এই Z3 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, অর্থাৎ I3 ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, আর সরি I3 ব্রাঞ্চে যে কারেন্টটা যাবে আর I2 ব্রাঞ্চে যে কারেন্টটা যাবে, এটার মাঝখানে যে ফেজ ডিফারেন্স সেটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। সো Z3 ইকুয়াল টু Z2 ইকুয়াল টু Z1 ইকুয়াল টু Z4, চারটে ইম্পিডেন্স সেম, বাট প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ফেজ ডিফারেন্স কত? ইন্ডাকটিভের সাথে রেজিস্টিভের ফেজ ডিফারেন্স হবে 60 ডিগ্রি। ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর মাঝখানে কি করলাম? মাঝখানে আমাদের রিলে কয়েল, অর্থাৎ রিলের অপারেটিং কয়েলটা কানেক্ট করলাম। তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে হেলদি কন্ডিশনে কি হচ্ছে, এদিক দিয়ে কারেন্ট আসতেছে আইআর, এদিক দিয়ে কারেন্ট আসতেছে আইওয়াই, এদিক দিয়ে কারেন্ট আসতেছে আইবি। ঠিক আছে? আর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে নিউট্রাল। তার মানে কারেন্ট তো সবসময় হাই ভোল্টেজ থেকে নিউট্রালের দিকেই যাবে। তার মানে এই পয়েন্টে রিলের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, রিলের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা যদি অবজার্ভ করতে হয়, তাহলে দেখা যাবে যে I2 কারেন্টটা এদিক দিয়ে আসতেছে। খেয়াল করে দেখো, আইবির তো দুইটা কারেন্টের ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে I2 আর একটা I3। I2 কারেন্ট এদিক দিয়ে আসতেছে, সো এটা হচ্ছে I2 কারেন্ট। আর এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I1 কারেন্ট। ঠিক আছে? তার মানে I1 ঢুকতেছে, এই নোডটাকে যদি আমরা কনসিডার করি, I1 এই নোডে ঢুকতেছে, IY ও এই নোডে ঢুকতেছে, I2 এই নোডে ঢুকতেছে। তাহলে I রিলে কত হবে সেটা এখন আমাদের বের করব। সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের প্রথমে আমরা দেখি IR, IY, IB এর মধ্যে ফেজ ডিফারেন্স কত। এই তিনটা ফেজে যে কারেন্ট, তিনটা ফেজের মধ্যে তিনটা ফেজের কারেন্টের সাথে যদি ব্যালেন্স কন্ডিশন হয়, তিনটা ফেজের ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু ফেজ ডিফারেন্স হবে কত? 120 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে IR, এটা হচ্ছে IY, এটা হচ্ছে IB। এই যে রেড, ইয়েলো এন্ড ব্লু, এই তিনটা হচ্ছে আমাদের তিনটা ফেজের কারেন্ট। আচ্ছা, এখন IR যেটা, IR এর কয়টা কম্পোনেন্ট? IR এর দুইটা কম্পোনেন্ট, কি কি? I1 and I4। তার মানে I1 plus I4 equal to IR, এটা লিখতে পারি আমরা। আর I1 আর I4 এর মধ্যে ফেজ ডিফারেন্স কত? 60 ডিগ্রি। কিভাবে সিলেক্ট করলাম? এই ইন্ডাকটেন্সটাকে ভ্যারি করে। তার মানে I1 যদি এটা হয় আর I4 যদি এটা হয়, ঠিক আছে, তার মানে এই I1 plus I4 যোগ করলে কি হবে? কারণ I1 plus I4 equal to কি? IR। আমরা রিভার্স ক্যালকুলেশন করতেছি, যেহেতু আমাদের I4 জানি, I4টা কত, সরি IR জানি, IR টা হচ্ছে এটা। সো IR এর দুইটা কম্পোনেন্ট, I1 আর I4, এই দুইটা যোগ করলে তো IR হবে। তাহলে এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I4। সো এই দুইটা যোগ করলে আমাদের রেজাল্টেন্টটা কি হবে? IR। মাঝখানে ফেজ ডিফারেন্স কত? 60 ডিগ্রি। ঠিক আছে? কিভাবে সিলেক্ট করলাম? ইন্ডাকটেন্স ভ্যারি করে। আচ্ছা, এটা গেল IR। আচ্ছা, এখন IB টা দেখি আমরা। IB টা কি? IB টা হচ্ছে I2 plus I3।
তাহলে আইবি হচ্ছে এটা, তার মানে তার দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে I3। তাহলে I3টা কি হবে? ল্যাগিং। ঠিক আছে, সরি I2টা কি হবে? ল্যাগিং। কেন ল্যাগিং হবে I2টা ল্যাগিং? কারণ হচ্ছে I2টা হচ্ছে ইন্ডাকটিভ নেচারে, তার মানে I2টা হবে ল্যাগিং। এই যে I2টা ল্যাগিং, I3টা হচ্ছে লিডিং, I2টা হচ্ছে ল্যাগিং। সিমিলারলি এখানে কিন্তু আমাদের I4টা ল্যাগিং, এই যে দেখতে পাচ্ছ এটা I4টা কিন্তু ল্যাগিং। কার থেকে ল্যাগ করতেছে? I1 থেকে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সিমিলারলি I3 থেকে I2টা ল্যাগ করতেছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। রেজাল্টেন্টে কি? IB। ঠিক আছে, সো এটা হচ্ছে IB। সো এটা হচ্ছে IR, IY, IB। আচ্ছা, এখন আমাদের এই যে কারেন্টটা, এই রিলে কারেন্টটা কত? রিলে কারেন্টটা হচ্ছে I1, এই যে I1 প্লাস I2 প্লাস IY। তাহলে I1 কোনটা? I1 এটা। I2 কোনটা? এটা I2। তাহলে I1 প্লাস I2 কোনটা হবে? এটা। I1 প্লাস I2 হবে এটা। সো IY কোনটা? IY তো অপোজিটটা। তাহলে I1 প্লাস I2 প্লাস IY ইকুয়াল টু কি হবে? 0 হবে। যেহেতু এই তিনটা সামেশনটা যেহেতু 0, এটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড যেহেতু ইকুয়াল, তার মানে আমাদের কি হচ্ছে? I রিলে ইকুয়াল টু হচ্ছে I1 প্লাস I2 প্লাস IY ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, সো এই কন্ডিশনে কিন্তু আমাদের রিলেটা অপারেট করবে না। কোন কন্ডিশনে? যখন সিস্টেমটা ব্যালেন্স, তখন ব্যালেন্স কন্ডিশনে রিলেটা অপারেট করবে না। কিন্তু সিস্টেমটা যখন আনব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হলে, ব্যালেন্স দেখে কি ছিল? আর এর পরে ওয়াই ছিল, ওয়াই এর পরে বি ছিল। কিন্তু সিস্টেমটা যখন আনব্যালেন্স হয়ে যাবে, তখন আর এর পরে তার ওয়াই আসবে না, আর এর পরে কি আসবে? বি আসবে। তাহলে দেখি আমরা আর এর পরে বি যদি আসে, তাহলে আমাদের আমাদের এই রিলের ভিতর দিয়ে কারেন্ট যায় কি যায় না? সো এখানে আমাদের আইআর, এখন আসতেছে আইবি, এরপরে আসতেছে আইওয়াই। তাহলে এখন আমাদের এই যে আইবির দুইটা কম্পোনেন্ট আগের মতন, I2 প্লাস I3। ঠিক আছে, সো আইবির দুইটা কম্পোনেন্ট I2 আর I3। কোনটা ল্যাগিং হবে? যেটা I2টা কি হবে? ল্যাগিং হবে। সো এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3। ঠিক আছে, তার মধ্যে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি। সিমিলারলি I1 আর I4 মিলে কি হবে? IR। এই I1 আর I4 মিলে হবে IR। সো কোনটা ল্যাগিং হবে? I4টা। সো এখন এই দুইটা মিলে IR হচ্ছে, আর এই দুইটা মিলে হচ্ছে IB। তাহলে আমরা যদি বলি রিলের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 প্লাস I2 প্লাস IY। তাহলে I1 প্লাস I2 কত? এই যে I1 এটা আর I2 এটা। তাহলে I1 I2 তো একটা আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে, যেহেতু দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত? 180 ডিগ্রি। তার মানে একটা তো আরেকটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে কি থাকতেছে? খালি IY থাকতেছে। ঠিক আছে, তার মানে I1 I2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে IY। তার মানে রিলের কয়েলের ভিতর দিয়ে কিন্তু এখন যাচ্ছে IY কারেন্ট, অর্থাৎ ওয়াই ফেজের কারেন্ট। তার মানে রিলে কিন্তু অপারেট করে ফেলবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডার নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট এটা রিলেটে কিন্তু অপারেট করতেছে, বাট যখন এটা সিকোয়েন্সটা যখন পজিটিভ ছিল, তখন কিন্তু এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যেত না। ঠিক আছে, সো এটা একটা স্কিম নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেকশন করার। আচ্ছা, আরেকটি স্কিম আছে আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেকশন করার, সেটাকে আমরা এখানে একটু দেখি। যখন ব্যালেন্স হবে সিস্টেমটা, এখানে আমরা কি করতেছি? তিনটা ফেজ এ বি সি, এটা হচ্ছে কি আমাদের স্ট্যাটরের তিনটা ফেজ এ বি সি। তিনটা ফেজে তিনটা সিটি কানেক্ট করলাম। সিটি গুলা আমাদের এখানে দুইটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2। এই দুইটাকে আমরা বলি টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমার, অর্থাৎ এর প্রাইমারিতে দুইটা ওয়াইন্ডিং আর সেকেন্ডারিতে একটা ওয়াইন্ডিং। সো এটাকে আমরা বলি টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমার। সো এই টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমার গুলোকে এমন ভাবে সিলেক্ট করা হয়েছে যেন একটা ওয়াইন্ডিং এর ভিতরে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে কারেন্ট কত? এ ফেজের কারেন্ট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ। সো তিনটা ফেজ। তার মানে এই টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমারের এটার ভিতর দিয়ে যাচ্ছে, এই কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে আইআর, এই কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে আইওয়াই। এই আইওয়াই এর ডিরেকশনটা একটু খেয়াল করো। আইআর যাচ্ছে এদিক দিয়ে গিয়ে কোথায় যাবে? এটা নিউট্রালে বাইপাস হয়ে যাবে। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। সো এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, সিটি নিউট্রাল পয়েন্ট। সিটি গুলো হচ্ছে ওয়াই কানেক্টেড। সো আইআর এর কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হয়ে আমাদের নিউট্রাল পথে বাইপাস হয়ে গেল। আইওয়াইটা কোন দিকে যাচ্ছে? আইওয়াই এর ডিরেকশনটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে আমাদের এই টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে গেল, তারপর আবার এটা ব্যাক করতেছে আরেকটা টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমার T1 এর প্রাইমারি সাইডে দিয়ে এদিক দিয়ে ব্যাক করবে। তার মানে আইআর ডিরেকশনটা কি? আইওয়াই এর ডিরেকশনটা এদিক দিয়ে গিয়ে, এই পাথ দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, আবার সেকেন্ড T1 এর ভিতর দিয়ে গিয়ে আমাদের নিউট্রাল পথে বাইপাস হবে। আর আইবি এর ডিরেকশনটা কি? আইবি ডিরেকশনটা এসিটির ভিতর দিয়ে কারেন্টটা চেঞ্জ করে সেকেন্ডারি কারেন্টটা এই টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমারের প্রাইমারি সাইড হয়ে নিউট্রাল পথ দিয়ে বাইপাস হবে। তার মানে কারেন্টের ডিরেকশন গুলো কিন্তু এখানে আমরা দেখে নিলাম। ঠিক আছে, তাহলে এই টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমারে প্রাইমারি সাইডে দুইটা ওয়াইন্ডিং আছে দেখে এটার নাম হচ্ছে টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমার। সেকেন্ডারি সাইডে একটা ওয়াইন্ডিং, তাহলে সেকেন্ডারি সাইডে কারেন্ট কত যাবে?
সেকেন্ডারি সাইডে কারেন্ট যাবে এই দুইটা, একটা দেখতে পাচ্ছি আমরা প্রাইমারি সাইডের আমাদের কারেন্ট একটা আরেকটাকে কি করতেছে, অপোজ করতেছে। যদি এটা 1:1 ট্রান্সফরমার হয় তাহলে আমাদের সেকেন্ডারি কারেন্টটা কত হবে, IY মাইনাস IB, ঠিক আছে, IY মাইনাস IB। তার মানে এই কারেন্টটা যেহেতু এই কারেন্টটাকে অপোজ করতেছে, তার মানে এই সেকেন্ডারি কারেন্টটা হবে IY মাইনাস IB। সিমিলারলি এই কারেন্টটা থেকে যেহেতু অপোজ করতেছে, তাহলে সেকেন্ডারি কারেন্টটা হবে IR মাইনাস IY। কারণ এটাকে ক্লকওয়াইজ কেন ধরলাম, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ কেন ধরলাম সেটা আমরা পরে দেখতেছি, বাট আপাতত মনে রাখো এটাকে আমরা কি ধরতেছি, ক্লকওয়াইজ ধরতেছি, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরতেছি। আচ্ছা, এখন এই যে আউটপুটটা, এই আউটপুটটা কোথায় কানেক্টেড, IY মাইনাস IB এর আউটপুটটা একটা রেজিস্টিভ ক্যাপাসিটিভ সার্কিটের সাথে কানেক্টেড। এটার আউটপুটটা একটা রেজিস্টিভ ক্যাপাসিটিভ সার্কিটের সাথে কানেক্টেড, এটার আউটপুটটা শুধুমাত্র একটা রেজিস্টিভ সার্কিটের সাথে কানেক্টেড। তার মানে এই কারেন্টের জন্য এখানে যে ড্রপটা হবে সেটা কি হবে, রেজিস্টিভ ড্রপ, অর্থাৎ এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে না। আর এখানে এটার মধ্যে এই কারেন্টের কারণে এর অ্যাক্রসে অর্থাৎ VPQ এর অ্যাক্রসে যে ড্রপটা হবে, সেই ড্রপটাকে আমাদের কত রাখতে হবে, 60 ডিগ্রি করতে হবে, অর্থাৎ কারেন্টের সাথে ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স রাখতে হবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি রাখতে হবে সেটা আমরা পরে দেখবো ভেক্টর ডায়াগ্রাম মাধ্যমে। বাট এই সি এর ভ্যালুটাকে আমাদের এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন আমাদের এই কারেন্টের সাথে ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা থাকবে সেটা কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, অর্থাৎ আমাদের ভোল্টেজটা 60 ডিগ্রি ল্যাগিং নেচারের হবে, এখানে কারেন্টটা লিডিং নেচারের হবে। আর এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না, ঠিক আছে। তার মানে হেলদি কন্ডিশনে আমাদেরকে এমন ভাবে চুজ করতে হবে, এমন ভাবে এর অ্যাক্রসে ভোল্টেজটা সিলেক্ট করতে হবে যেন VPQ অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু VQR হয়, অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের সমান হয়। সো দুইটা ভোল্টেজ ড্রপ যদি সমান হয় এবং একটা যদি ম্যাগনিটিউড আরেকটা ম্যাগনিটিউডের অপোজিট হয়, অর্থাৎ এখানে যদি মাইনাস VPQ হয় আর এখানে যদি প্লাস VQR হয়, তাহলে কি হবে, রেজাল্টেন্ট ভোল্টেজ অ্যাক্রস VPR অথবা XX ইকুয়াল টু কি হবে, 0 হবে। 0 হলে তখন এই রিলেটা অপারেট করবে না, ঠিক আছে। সো সেক্ষেত্রে রিলেটা অপারেট করবে না। রিলেটা অপারেট করবে কখন, যখন এখানে আনইকুয়াল ভোল্টেজ হবে এবং আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স যখন এই XX এ পাওয়া যাবে তখন এটা অপারেট করবে। তাহলে এখন একটু খেয়াল করো জিনিসটার ওভারঅল অপারেশনটা। এটা হচ্ছে কি ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশনে কি কারেন্ট যাচ্ছে, IR, IY, IB। তার মানে IR কারেন্টের ডিরেকশনটা এভাবে যাচ্ছে, আরেকবার একটু দেখি, IY কারেন্টের ডিরেকশনটা এভাবে যাচ্ছে, আর IB কারেন্টের ডিরেকশনটা এভাবে যাচ্ছে, ঠিক আছে, সেকেন্ডারি কারেন্টটা। সো টুইন ওয়াইন্ডিং ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তাহলে IY মাইনাস IB যাবে, IR মাইনাস IY যাবে। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের IR, এটা হচ্ছে আমাদের IY, এটা হচ্ছে আমাদের IB, এই যে তিনটা ফেজ। তার মানে আমাদের এইখানে কারেন্টটা কত, IR মাইনাস IY। IR মাইনাস IY কি হবে, এটা IR, এটা হচ্ছে IY। তাইলে IR মাইনাস IY কি হবে, IY কে নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে কোন দিকে, তার ঠিক অপোজিট, এটা হচ্ছে মাইনাস IY। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট হবে IR মাইনাস IY। এই যে IR মাইনাস IY, এই IR মাইনাস IY যে আসলো, এর ফলে কোথায় ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই IR মাইনাস IY এর কারণে একটা ভোল্টেজ ড্রপ হবে। যেহেতু এটা রেজিস্টিভ, তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপটা ডেভেলপ করবে সেটা হবে কি ইন ফেজে, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা ডেভেলপ করবে কত ভোল্টেজ, VQR। তার মানে এই যে VQR, এই ভোল্টেজটা ডেভেলপ করতেছে সেটা ইন ফেজে হবে, অর্থাৎ এদিকে কারেন্ট হলে ভোল্টেজও হবে সেম ডিরেকশনে। আচ্ছা, এখন আমরা দেখি IY মাইনাস IB এর অবস্থাটা কি। IY হচ্ছে আমাদের এটা, IB হচ্ছে এটা, তাহলে মাইনাস IB কোন দিকে হবে, মাইনাস IB হবে অপোজিট দিকে, এটা হচ্ছে মাইনাস IB। তাহলে IY মাইনাস IB কোন দিকে হবে, এই দুটো রেজাল্টেন্ট IY মাইনাস IB, এটা হচ্ছে রেজাল্টেন্ট। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে এর যে IY মাইনাস IB এটা কোথায় ড্রপ হচ্ছে ভোল্টেজটা, এর অ্যাক্রসে ড্রপ হবে, এই ক্যাপাসিটিভ রেজিস্টিভ সার্কিটের অ্যাক্রসে ড্রপ হবে। সো ক্যাপাসিটরের ভ্যালুটাকে এমন ভাবে চুজ করতে হবে যেন ভোল্টেজটা কত ডিগ্রি ল্যাগ করে, ক্যাপাসিটিভ সার্কিটে তো ভোল্টেজ ল্যাগ করে, সো কত ডিগ্রি ল্যাগ করবে, 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি ল্যাগ করার দরকার সেটা দেখো এখন, কারণ আমাদের এই যে VQR, ঠিক আছে, এখন VQR থেকে IR এর মধ্যে ফেজ ডিফারেন্স কত সেটা যদি আমরা বের করি তাহলে দেখবো যে এটার ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 30 ডিগ্রি হয় এবং IR এবং IY মাইনাস IB এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, এই ফেজ ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা বের করে ফেলতে পারবো এটা হচ্ছে কি 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি হলো, এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে কত ডিগ্রি, IR এর সাথে IR এর সাথে আমাদের যদি সরি IB এর সাথে IR এর ফেজ ডিফারেন্স কত,
120 ডিগ্রি, তার মানে এতটুকু থাকে 60 ডিগ্রি, আর আইবির সাথে আইওয়াই মাইনাস আইবির ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো এটা হচ্ছে কি 90 ডিগ্রি কানেকশন, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এখন আমি যদি এটাকে 60 ডিগ্রির পিছনে নিই, তাহলে এটা কত হবে? 30 প্লাস 90 প্লাস 60 ইকুয়াল টু কত হবে? 180। অর্থাৎ আইওয়াই মাইনাস আইবি থেকে ভিপি কিউ এর ফেজ ডিফারেন্স যদি আমি 60 ডিগ্রি করি, আইওয়াই মাইনাস আইবি থেকে ভিপি কিউ এর ফেজ ডিফারেন্স যদি 60 ডিগ্রি করি, তাহলে আমাদের এই লাইনটা আসবে এখানে। আর সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর 180 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে দেখো খেয়াল করে ভিপি কিউ আর ভি কিউ আর এই দুইটা কিন্তু অপোজিট। আর অপোজিট যদি হয়, তাহলে কিন্তু আমাদের এখানে পোলারিটিটা অপোজিট হয়ে যাচ্ছে, এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, সো অপোজিট পোলারিটি। তাহলে এই দুইটা রেজাল্টেন্ট কত হবে? রেজাল্টেন্ট হবে এর অ্যাক্রসে 0। রেজাল্টেন্ট যদি 0 হয়, তাহলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে অপারেট করবে না। সো কেন এটা 60 ডিগ্রি করতে হবে? যদি 60 ডিগ্রি যদি না করি, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টেন্ট কিন্তু 0 হবে না। ঠিক আছে, সো আমাদেরকে সিস্টেমটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন আইওয়াই মাইনাস আইবির সাথে ভিপি কিউ এর ফেজ ডিফারেন্স হয় 60 ডিগ্রি। সেটা কিভাবে করব? এই ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করে। কত ভ্যারি করতে হবে? যাতে করে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়। সো সেক্ষেত্রে আমাদের ভিপি কিউ আর ভি কিউ আর এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে কত? 180 ডিগ্রি, যার ফলে আমাদের কি হবে? আমাদের এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা 0 হবে। সো এখানে আমাদের পোলারিটিটা কিন্তু একটা আরেকটার অপোজিট। সো সেক্ষেত্রে সেজন্য আমি এই ডিরেকশনটা সেট করছি এভাবে। অর্থাৎ আমরা জানি যে কারেন্ট যে দিক দিয়ে ঢুকে সেদিকে আমরা পজিটিভ ধরি, যে দিক দিয়ে বের হয়ে যায় সেটা নেগেটিভ। সো তার মানে আমাদের এটা যেহেতু এটার থেকে অপোজিট, তার মানে আমাদের কারেন্টের ডিরেকশনটা ঢুকতেছে এদিকে প্লাস, এদিকে মাইনাস, আর এই কারেন্টটা ঢুকতেছে এদিকে প্লাস, এদিকে মাইনাস। সো রেজাল্টেন্ট ভোল্টেজ অ্যাক্রস এক্স এক্স টার্মিনাল ইকুয়াল টু 0। আচ্ছা, এখন সিস্টেমটা যখন আনব্যালেন্স হবে, আনব্যালেন্স হলে কি হবে? আনব্যালেন্স হলে আমাদের এই আই আর এর পরে তো আর আই ওয়াই আসবে না, কি আসবে? আইবি। আইবি আর এটা হচ্ছে আই ওয়াই। তাহলে দেখো এখন অবস্থাটা কি দাঁড়ায়। এদিক দিয়ে কারেন্ট যাচ্ছিল কত? আই আর মাইনাস আই ওয়াই, এই যে আই আর মাইনাস ওয়াই ওয়াই সেকেন্ডারিতে, এটা তো আগের মতোই আই আর আই ওয়াই আইবি। সো এখানে আই যাচ্ছে কি আই আর মাইনাস আই ওয়াই। তাহলে আই আর মাইনাস আই ওয়াই কি হবে? আই আর হচ্ছে এটা, আই ওয়াই হচ্ছে এটা, তাহলে মাইনাস আই ওয়াই হচ্ছে এটা। তাহলে আই আর মাইনাস আই ওয়াই হবে এই দুইটা রেজাল্টেন্ট। সো এটা হচ্ছে কি রেজাল্টেন্ট হচ্ছে আই আর মাইনাস আই ওয়াই। সো যেহেতু এটা রেজিস্টিভ, তার মানে আমাদের এর ভোল্টেজ ড্রপটাও হবে এই বরাবর। সো ভি কিউ আর হবে এই বরাবর। আচ্ছা, আই ওয়াই মাইনাস আইবির অবস্থাটা দেখি। আই ওয়াই মাইনাস আইবি কি? আই ওয়াই তো তার মানে যেটা ছিল সেটাই থাকবে, আই ওয়াই এটা। আর আইবি কোনটা ছিল? আইবি ছিল এটা। তাহলে মাইনাস আইবি কোন দিকে? অপোজিট দিকে। তাহলে আই ওয়াই মাইনাস আইবি হবে এই রেজাল্টেন্টটা হচ্ছে এটা। সো আই ওয়াই মাইনাস আইবির সাথে এটা ফেজ ডিফারেন্স কত বলছিলাম? 60 ডিগ্রি। তার মানে আমাদের ভিটা কত ডিগ্রি ল্যাগ করবে? 60 ডিগ্রি ল্যাগ করবে। তার মানে 60 ডিগ্রি যদি ল্যাগ করে আই ওয়াই মাইনাস আইবি থেকে, তার মানে এটা কিন্তু আরো এই পাশে চলে আসবে। তার মানে এটা হচ্ছে ভিপি কিউ। তাহলে ভিপি কিউ আর ভি কিউ আর, এখন দেখো খেয়াল করে এই দুইটা কিন্তু অপোজিট না। তার মানে কি আমাদের এই দুইটার রেজাল্টেন্টটা কি হবে? 0 হবে না। তার মানে এখন কিন্তু ভিপি আর যেটা, অর্থাৎ এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা কিন্তু 0 হবে না। সো ভিপি কিউ ভি কিউ আর করলে আমাদের এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ পাবে, যার ফলে আমাদের এই নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আসতেছে, যার ফলে এই রিলেটা অপারেট করবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের রিলেটা অপারেট করতেছে কোন কন্ডিশনে? ডিউরিং আনব্যালেন্স কন্ডিশনে এই রিলেটা অপারেট করতেছে। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো আই ওয়াই মাইনাস আইবি যখন ব্যালেন্স সিস্টেম ছিল, তখন কিন্তু আই ওয়াই মাইনাস আইবি ডিরেকশনটা ছিল কিন্তু লেফট টু রাইট। খেয়াল করে দেখো লেফট টু রাইট, তার মানে এই জন্য আমরা কারেন্টের ডিরেকশন ধরছিলাম ক্লকওয়াইজ। বাট যখন আনব্যালেন্স কন্ডিশন, তখন কিন্তু আমাদের আই ওয়াই মাইনাস আইবি ডিরেকশনটা হচ্ছে তার ঠিক অপোজিট, আই ওয়াই মাইনাস আইবি। তার মানে এখন কারেন্টের ডিরেকশনটা অপোজিট থাকার কারণে এখানে আমরা কারেন্টের ডিরেকশনটা অপোজিট করে দিলাম। বাট আমরা ব্যালেন্স কন্ডিশনে আমাদের আগে কি ছিল? আই আর মাইনাস আই ওয়াই এদিকে ছিল, এই আই আর মাইনাস আই ওয়াই। এখনো কিন্তু আমাদের আনব্যালেন্স সিস্টেমে কারেন্টের ডিরেকশনটা কিন্তু এখনো পুরোপুরি 180 ডিগ্রি হয়নি, তার মানে একই ডিরেকশনই কিন্তু আছে। সো যার ফলে আমাদের যেহেতু কারেন্টটা এখানে প্লাস এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস ঢুকতেছে, সো এখানে প্লাস এখানে মাইনাস হচ্ছে। আবার এই কারেন্টটা যেহেতু ডিরেকশনটা এদিক দিয়ে ঢুকতেছে এদিক দিয়ে বের হচ্ছে, সো আমাদের এখানে কিন্তু একটা রেজাল্টেন্ট ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু দুইটা ভোল্টেজই পজিটিভ, সো আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স রিলে অপারেট করবে। সো এই হচ্ছে কি আমাদের দুইটা স্কিম আমরা দেখলাম নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট ডিটেকশন করার। এই দুইটা স্কিম কে আমরা অনেক বেশি ইউজ করে থাকি, যে কিভাবে আমাদের সিস্টেমটা আনব্যালেন্স হয়ে গেলে কারেন্টটাকে ডিটেকশন হয়। সো এই জিনিসগুলো আমরা ডিটেইলে এখানে ডিসকাস করা আছে, যে কিভাবে আমাদের নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্টটাকে ডিটেকশন হচ্ছে, এবং ভেক্টর ডায়াগ্রামগুলো দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিবা।
আচ্ছা, এটা দুইটা কন্ডিশনে দেওয়া আছে, যে একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স অর্থাৎ ব্যালেন্স কন্ডিশনে কি অবস্থা হবে, এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স কারেন্ট যখন ডিটেকশন হবে তখন কি অবস্থা হবে। তো এই দুইটার এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিবা, চেক করে নিবা। এরপরে আসো এফেক্টস অফ নিউট্রাল গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের নিউট্রালে আমরা গ্রাউন্ডিং রেজিস্ট্যান্স অ্যাড করি কেন, সেটা আমরা অনেকবার বলছি, যে আমাদের গ্রাউন্ড ফল কারেন্টটাকে লিমিট করার জন্য। সো রেজিস্ট্যান্সের ভ্যালু কি বেশি হওয়া ভালো? না। কেন? রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি হবে তত অ্যাক্রস ভোল্টেজ ড্রপ বাড়বে, আর যত বেশি ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটাকে ওভারকাম না করা পর্যন্ত নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে না। একটু আগে আমরা দেখলাম নিউট্রাল একটা সিটি কানেক্ট করি কারেন্টটাকে ডিটেক্ট করার জন্য, কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু যদি অনেক বেশি হয় তাহলে সিটির ভিতর দিয়ে সিটির সেকেন্ডারিতে কারেন্টটা অনেক লো হবে, যার ফলে এটা ডিটেকশন হবে না। সো আমাদের কিছুটা ওয়াইন্ডিং কিন্তু আনপ্রোটেক্টেড রয়ে যাবে। সো ভোল্টেজ যদি কম থাকে আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বেশি থাকে, ভোল্টেজ কম কোথায়? নিউট্রালের খুব কাছে। তো নিউট্রালের কাছে যদি ফল্ট হয় তাহলে আমাদের ভোল্টেজ কম হবে, রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক কম থাকবে, যার ফলে এটা আনডিটেক্টেড হয়ে থেকে যাবে। কিন্তু এটা টার্মিনালে যদি হয় তখন ভোল্টেজের ভ্যালু বেশি হওয়ার কারণে তখন কারেন্টটা যাবে, কিন্তু নিউট্রালের কাছে ফল্ট হলে তখন কারেন্টটা যাবে না। এই জন্য এটাকে আমরা বলতেছি পার্সেন্টেজ অফ দ্য ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড। কিছু পার্সেন্ট ওয়াইন্ডিং আমাদের আনপ্রোটেক্টেড রয়ে যাচ্ছে, কিসের জন্য? রেজিস্ট্যান্স থাকার কারণে। যদি সলিডলি গ্রাউন্ডেড থাকতো তখন যে জায়গায় ফল্ট হোক না কেন, নিউট্রালের যত কাছেই 1 কেভি লাইনেও 1 কেভি টার্মিনালেও যদি ফল্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই নিউট্রাল দিকটা কারেন্ট যাবে। যেহেতু রেজিস্ট্যান্স জিরো, সো কারেন্টের ভ্যালুটা অনেক বেশি থাকবে। সো আমাদের কতটুকু ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা কি? পার্সেন্টেজ অফ দ্য ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড ইজ ইকুয়াল টু আর ইন্টু আই নট ইন্টু 100 ডিভাইডেড বাই ভি। এর মানে কি? যে আমাদের পার্সেন্টেজ অফ দ্য ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড এর পরিমাণটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। তার মানে আর এর ভ্যালু যত বেশি হবে আনপ্রোটেক্টেড এর পরিমাণ তত বাড়বে। আর এর ভ্যালু যদি জিরো হয়, 100% ওয়াইন্ডিং প্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড জিরো, সো 100% ওয়াইন্ডিং প্রোটেক্টেড। ভিটা কি? ভিটা হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটা লাইন টু নিউট্রাল ভোল্টেজ, একটা ফেজের ভোল্টেজ। আই নটটা কি? আই নটটা হচ্ছে মিনিমাম অপারেটিং কারেন্ট ইন দ্য সিটি প্রাইমারি, অর্থাৎ সিটি তো দুইটা সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডটা কোথায় কানেকশন থাকে? রিলেতে। আর প্রাইমারি সাইডটা লাইনের সাথে। তার মানে আমাদের সিটির প্রাইমারি কারেন্টটাকে আমরা বলতেছি আই নট। ঠিক আছে? সো আই নট হচ্ছে কি? মিনিমাম অপারেটিং কারেন্ট ইন দ্য সিটি প্রাইমারি। আর ভিটা কি? ভিটা হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ। সো এটা আমাদের জানাটা দরকার কেন? এটা জানা দরকার কারণ আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কত হলে আমাদের পার্সেন্টেজ অফ ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড কতটুকু থাকতেছে সেটা আমাদের বের করার দরকার। সো সেটাই আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। সো এখন কিছু এক্সাম্পল আমরা দেখি, তাহলে কনফিউশন গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে? এ জেনারেটর ইজ প্রোভাইডেড উইথ রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন। এই ডায়াগ্রাম কিন্তু তোমাদের দেওয়া থাকবে না, এটা তোমাদের রাখতে হবে। সো একটা জেনারেটরের স্ট্যাটার ওয়াইন্ডিং কে বলে দেওয়া আছে রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশনের মাধ্যমে প্রোটেকশন দেওয়া আছে। রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন কোথায় দেই? যখন এটা হাই রেজিস্ট্যান্স এর মাধ্যমে আমাদের স্ট্যাটার ওয়াইন্ডিংটা গ্রাউন্ডেড করা থাকে, তখন এটাকে রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশনের মাধ্যমে আমরা প্রোটেকশন দিই। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন। আচ্ছা, এখন কি বলছে? ইজ প্রোভাইডেড উইথ রেস্ট্রিক্টেড আর্থ ফল প্রোটেকশন, দ্য রেটিং অফ দ্য জেনারেটরস আর 11 কেভি, অর্থাৎ আমাদের টার্মিনাল লাইন টু লাইন ভোল্টেজ কত দেওয়া আছে? 11 কেভি, এবং জেনারেটরের রেটিংস দেওয়া আছে কত? সেটা 5000 কেভি, অর্থাৎ 5 এমভিএ রেটিং দেওয়া আছে। The percentage of the winding protected against line to ground fault is 80%, এবং বলে দেওয়া আছে কত পার্সেন্ট ওয়াইন্ডিং প্রোটেক্টেড? 80%। তার মানে আনপ্রোটেক্টেড এর পরিমাণ কত? 20%। সো দ্য রিলে সেটিং ইজ সাচ দ্যাট, রিলে সেট করা হয়েছে কেমন করে? যেন এটা 25% আউট অফ ব্যালেন্স কারেন্ট, অর্থাৎ আমাদের যে লাইন কারেন্টের 25% কারেন্ট যখন এটার ভিতর দিয়ে যাবে তখন যেন সেটা অপারেট করে। ঠিক আছে? এখন বলছে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড ইন দ্য নিউট্রাল টু গ্রাউন্ড কানেকশন। সো এই কন্ডিশনে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত? সো আমাদের কিন্তু এখানে রিভার্স ক্যালকুলেশন করতে হবে। আমাদের আর এর ভ্যালুটা কত সেটা জানতে চাইছে। ঠিক আছে? আমাদের কি দেওয়া আছে? পার্সেন্টেজ অফ ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড এর পরিমাণ দেওয়া আছে, সেটা কি? 80% প্রোটেক্টেড, সো 20% আনপ্রোটেক্টেড। কি জানতে হবে? আর এর ভ্যালু জানতে হলে ভি এর ভ্যালু জানতে হবে। ভিটা কত? লাইন টু নিউট্রাল ভোল্টেজ। কি দেওয়া আছে? লাইন টু লাইন ভোল্টেজ। তার মানে আমাদের ভি বের করব, লাইন টু নিউট্রাল ভোল্টেজ। এখন আই নটটা কি? সিটি প্রাইমারি কারেন্ট। সিটি প্রাইমারি কারেন্ট কি দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাদের কিভাবে বের করব? লাইন কারেন্টটাকে বের করে নেব। লাইন কারেন্টটা কিভাবে বের করব? পি ইকুয়াল টু ভি বাই রুট 3 করে। ঠিক আছে? সরি, আই ইকুয়াল টু পি বাই রুট 3 ভি করে আমাদের কি বের করব? লাইন কারেন্ট বের করতে পারবো, কারণ পি ইকুয়াল টু কি? রুট 3 ইন্টু ভি, এটা আমরা জানি। তার মানে আই ইকুয়াল টু কি হবে? পি বাই রুট 3 ভি। সো আমাদের লাইন কারেন্ট বের করলাম। সো এই লাইন কারেন্টের কত কারেন্ট গেলে রিলে অপারেট করবে বলছিলাম?
এটা তো লাইন কারেন্ট, এই লাইন কারেন্টে কত পার্সেন্ট কারেন্ট গেলে রিলে অপারেট করবে? সো 25% আউট অফ ব্যালেন্স কারেন্ট গেলে। তার মানে আমাদের রিলেটা অপারেট করবে কত পার্সেন্ট কারেন্ট গেলে? সেটা হচ্ছে 262 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 65.5 অ্যাম্পিয়ার। সো প্রাইমারি কারেন্ট যখন আমাদের এই পরিমাণ কারেন্ট যখন নিউট্রাল দিয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই রিলেটা, সেকেন্ডারি রিলেটা অপারেট করবে। কত পার্সেন্ট কারেন্ট? 25%। ঠিক আছে, প্রাইমারি লাইন কারেন্টে 25% কারেন্ট যখন এই নিউট্রাল দিয়ে যাবে। সো নিউট্রাল দিয়ে কোন সিটির প্রাইমারি সাইডটা কানেক্টেড, তাহলে প্রাইমারি কারেন্টটা কত গেলে অপারেট করবে? 25%। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 65.5। সো এখন কতটুকু ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড? তার মানে এখন যদি আমাদের এই ইকুয়েশন থেকে আমরা কি বের করে ফেলতে পারবো? আর এর ভ্যালু বের করে ফেলতে পারবো, কারণ আনপ্রোটেক্টেড 20, এটার ভ্যালুটাও আমরা আই নট এর ভ্যালু জেনে গেলাম, ঠিক আছে, এবং ভি এর ভ্যালু জানি। সো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো আর ইকুয়াল টু 1.94 ওহমস। তার মানে এই কন্ডিশনে খেয়াল করে দেখো, মাত্র 1.94 ওহমস যদি রেজিস্ট্যান্স আমি অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের 80% ওয়াইন্ডিং কিন্তু প্রোটেকশন হচ্ছে। 100% তো দূরের কথা, খুবই মানে 20% ওয়াইন্ডিং কিন্তু আনপ্রোটেক্টেড রয়ে যাচ্ছে। তার মানে আর এর ভ্যালু যত বাড়াবো তত কিন্তু আনপ্রোটেক্টেড এর পরিমাণ তত বাড়বে। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখি, দ্য নিউট্রাল পয়েন্ট অফ এ 10 কেভি অল্টারনেটর। অর্থাৎ এখানে আমাদের বলে দেওয়া আছে যে একটা জেনারেটরের নিউট্রাল পয়েন্ট কি করা হয়েছে, আর্থের থ্রু এ রেজিস্ট্যান্স অফ 10 ওহমস, অর্থাৎ এটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া আছে, 10 ওহমস এর একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি। কত কেভি অল্টারনেটরে? 10 কেভি, অর্থাৎ লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে। The relay is said to operate when there is an out of balance current of 1 ampere. বলছে কি রিলের ভিতর দিয়ে কত কারেন্ট গেলে এটা অপারেট করবে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে রিলের ভিতর দিয়ে কোন কারেন্ট যায়? প্রাইমারি কারেন্ট না সেকেন্ডারি কারেন্ট? রিলের ভিতর দিয়ে সব সময় যায় সিটি সেকেন্ডারি কারেন্ট। তার মানে আমাদের প্রাইমারি কারেন্টটা জানতে হবে, আমরা জানি না। এখন কি দেওয়া আছে? সিটি রেশিও দেওয়া আছে। তার মানে সিটি প্রাইমারি কারেন্ট আমাদের বের ইজিলি হয়ে যাবে, কারণ সেকেন্ডারি কারেন্টকে সিটি রেশিও দিয়ে গুণ করলে কিন্তু আমাদের প্রাইমারি কারেন্টটা বের হয়ে যায়। What percentage of the winding is protected against fault to earth, and what must be the minimum value of earthing resistance to give 90% protection to each phase winding? তার মানে এখানে দুইটা জিনিস চাইছে। এখন বলছে একটা, প্রথমটা কি যে কত পার্সেন্ট ওয়াইন্ডিং প্রোটেক্টেড সেটা বের করো, আর আরেকটা জিনিস চাইছে কি যে আমাদের 90% ওয়াইন্ডিং প্রোটেক্টেড করতে হলে আমাদের আর এর ভ্যালুটা কত হতে হবে। ঠিক আছে, সো দুইটা জিনিস চাইছে। একটা হচ্ছে 10 ওহমস আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই 10 ওহমস রেজিস্ট্যান্স যদি আমাদের নিউট্রাল রেজিস্ট্যান্স যদি 10 ওহমস হয়, তাহলে কত পার্সেন্ট ওয়াইন্ডিং প্রোটেক্টেড সেটা বের করো, আর 90% ওয়াইন্ডিং প্রোটেক্টেড করতে হলে কত আর এর ভ্যালু কত হতে হবে। তো সিম্পল, প্রথম পার্টটা কি, আমাদের পার্সেন্টেজ অফ ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড এর পরিমাণ তো আমরা জানি যে কি, সেটা আর ইন্টু আই নট ইন্টু 100 ডিভাইডেড বাই ভি। তাহলে আর কত? 10 ওহমস। আই নট কত? আই নট হচ্ছে সিটি প্রাইমারি কারেন্ট। এখন সিটি প্রাইমারি কারেন্টটা কি, সিটি সেকেন্ডারি কারেন্টটা দেওয়া আছে, যেহেতু এটা রিলের ভিতর দিয়ে যাচ্ছে। সো সিটি প্রাইমারি কারেন্টটা তার রেশিও দিয়ে গুণ করলে বের হয়ে যাবে, সেটা কত? 200 অ্যাম্পিয়ার। সো আই নট ইকুয়াল টু 200 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এখানে ভি কত? ভি হচ্ছে কি আমাদের 10 কেভি বলে দেওয়া আছে লাইন টু লাইন ভোল্টেজ। সো 10 কেভি বাই √3 করলে আমাদের বের হয়ে যাবে। তার মানে আমি যদি 10 ওহমস এর রেজিস্ট্যান্স সেট করি, তাহলে কত পার্সেন্ট ওয়াইন্ডিং আমার আনপ্রোটেক্টেড থাকতেছে? 34.64%। কিন্তু আমার চাইছে কি, আমার চাইছে হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ওয়াইন্ডিং প্রোটেক্টেড। তার মানে এই 100 থেকে বিয়োগ করে দিলেই আমাদের কত পার্সেন্ট ওয়াইন্ডিং প্রোটেক্টেড সেটা বের হয়ে যাবে। এখন বলছে 90% ওয়াইন্ডিং প্রোটেক্টেড করতে হলে কত পার্সেন্ট আর এর ভ্যালু কত হতে হবে। সো 90% ওয়াইন্ডিং প্রোটেক্টেড মানে কি, 10% ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড। তাহলে আর ইকুয়াল টু কত? সো আর ইকুয়াল টু কি জানি আমরা, আনপ্রোটেক্টেড ইকুয়েশন থেকে আমরা কি জানি, the percentage of winding unprotected equal to R into I naught divided by V। তার মানে R equal to 10, সরি আমাদের আর কত পার্সেন্ট ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড রাখতেছি? 90% ওয়াইন্ডিং প্রোটেক্টেড, তার মানে 10% ওয়াইন্ডিং আনপ্রোটেক্টেড। আর কত সেটা বের করতে হবে, আর I naught কত সেটা তো আমরা বের করলাম, 200 into 100 ডিভাইডেড বাই ভি করলেই কিন্তু আমাদের এখান থেকে আর বের হয়ে যাবে। সো আর ইকুয়াল টু আসে 2.89 ওহমস। তার মানে 2.89 ওহমস এর যদি একটা রেজিস্ট্যান্স অ্যাড করি, তাহলে আমাদের 90 এই কন্ডিশনে 90% ওয়াইন্ডিং প্রোটেকশন দেওয়া সম্ভব। সো এটা রিভার্স ক্যালকুলেশন করে আমরা বের করলাম। আচ্ছা, এবার হচ্ছে কি প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 তে কি বলা আছে, দ্য ফিগার শোজ এ পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রোটেকশন অফ অ্যান অল্টারনেটর ওয়াইন্ডিং। এখন বলে দেওয়া আছে যে একটা স্ট্যাটর ওয়াইন্ডিং কে প্রোটেকশন দিচ্ছি কি এর কার মাধ্যমে? ডিফারেন্সিয়াল রিলের মাধ্যমে। সো এই ডিফারেন্সিয়াল রিলেটা কানেক্টেড কিভাবে থাকবে? স্ট্যাটরের দুই পাশে দুইটা সিটি কানেক্টেড থাকবে, ঠিক আছে, মাঝখানে থাকবে ডিফারেন্সিয়াল রিলেটা। The relay has a 10% slope. এখন ডিফারেন্সিয়াল রিলে তো স্লোপ থাকে আমরা জানি, কারণ তার দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে অপারেটিং কয়েল আর একটা রেস্টেনিং কয়েল।
সো আমরা অপারেট করে কখন, যখন অপারেটিং কয়েলে কারেন্ট ইজ গ্রেটার দেন রেস্টেনিং কয়েলে কারেন্ট হয় তখন এই রিলেটা অপারেট করে। সো এর স্লোপটা বলে দেওয়া আছে 10%, তার মানে I1 মাইনাস I2 ভার্সেস I1 প্লাস I2 বাই 2, এটার যে স্লোপটা এটা কত 10%। 10% মানে যদি এটা 10 হয় তাহলে I1 মাইনাস I2 হবে 1, এটা যদি 20 হয় I1 মাইনাস I2 হবে 2। তার মানে এই পয়েন্টগুলো যদি যোগ করি তখন যে স্লোপটা ড্র হবে সেটাকে আমরা বলতেছি 10% স্লোপ। তাহলে অপারেট করবে কখন, যখন I1 মাইনাস I2 ইজ গ্রেটার দেন I1 প্লাস I2 বাই 2 হবে তখন আমাদের রিলেটা অপারেট করবে। আচ্ছা, তো এখন বলছে কি the relay has a 10% slope characteristics, therefore I1 minus I2 versus I1 plus I2 by 2. A high resistance ground fault occurred near the ground in neutral, অর্থাৎ আমাদের একটা ফল্ট হইছে হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট। কোথায় হইছে? নিউট্রালের খুব কাছে, এখানে একটা হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট হইছে। সো এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি বলছে যে এই কন্ডিশনে আমাদের কি বলতেছে, fault occurred near the ground in neutral end of the generator winding while generator is carrying a load. কখন ফল্ট হয়েছে? যখন জেনারেটরটা লোডে সাপ্লাই দিচ্ছে সেই সময় একটা ফল্ট হয়েছে নিউট্রালের খুব কাছে। তাহলে কি হবে এখন? এখন এখানে তো নিউট্রাল, এখানে ভোল্টেজটা খুব লেভেল তো খুব কম। সো এখন কিন্তু নিউট্রাল পয়েন্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, আগে ছিল এই পয়েন্ট, এখন কিন্তু এই পয়েন্ট হয়ে গেছে। সো সে কিন্তু লোডে স্টিল সাপ্লাই এখনো দিবে, কিন্তু এই দিকে কিন্তু কারেন্টটা বেড়ে যাবে এই সাইডে, যেহেতু এখানে ফল্ট হয়েছে তার মানে এখানে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা বাড়বে। সো এই অবস্থায় বলে দেওয়া আছে যে দুইটা সিটিতে কারেন্টের ম্যাগনিটিউড কত। এখানে বলে দেওয়া আছে যে কারেন্ট এখানে 304 আর এখানে বলে দেওয়া আছে 320 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এবং সিটি রেশিওটা বলে দেওয়া আছে কত 400/5। এখন বলছে যে এখন এটা কোথায় ফল্ট হয়েছে? ফল্টটা হয়েছে কিন্তু আমাদের ইন্টারনাল ফল্ট হয়েছে। সো এই কন্ডিশনে কিন্তু ইন্টারনাল ফল্টে কি আছে? রেজিস্ট্যান্স আছে, ফল্ট পাতে রেজিস্ট্যান্স আছে এবং রিলের একটা স্লোপ আছে। এখন এই কন্ডিশনে বলছে যে রিলেটা অপারেট করবে কি করবে না সেটা বের করো। সো ডিফারেন্সিয়াল রিলেতে সবসময় ডিফারেন্সিয়াল কারেন্টের ক্ষেত্রে অপারেট করে। সো এবং এটা ইন্টারনাল ফল্ট, এটা অপারেট করা উচিত। সো দেখি এখন অপারেট করে কি করে না। তাহলে এখানে আমাদের কারেন্টটা বের করতে হবে, I1 কারেন্টটা কত, এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করলাম 304, এদিক দিয়ে কত কারেন্ট যাবে জাস্ট এটাকে সিটি রেশিও দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে। সো I1 কারেন্টটা কত 3.8 অ্যাম্পিয়ার। সিমিলারলি এদিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে, যখন গ্রাউন্ড ফল্ট হয়েছে এখানে তখন এখানে 320 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এটা সেকেন্ডারি কারেন্ট কত 4 অ্যাম্পিয়ার। তাহলে I1 মাইনাস I2 কত? I1 মাইনাস I2 হচ্ছে কি আমাদের ডেল I, যেটা সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তখন ডিফারেন্সিয়াল কারেন্ট আছে, তার মানে তো ডিফারেন্সিয়াল রিলে অপারেট করার কথা। কিন্তু এখন আমাদের তো এখানে রেস্ট্রেনিং কয়েলও আছে। সো রেস্ট্রেনিং কয়েলে কারেন্ট কত যাচ্ছে? I1 প্লাস I2 বাই 2, সেটা কত? এই দুইটা যোগফল ডিভাইডেড বাই 2 কত 3.9 অ্যাম্পিয়ার। তাহলে এটার 10% কত? এটার 10% হচ্ছে 0.39। ঠিক আছে, সো 0.39 হলে আমাদের কি হবে? অন দ্য কার্ভ হবে। সো এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন, তার মানে আমাদের 0.39 এর উপরে যেতে হবে রিলেটাকে অপারেট করার জন্য। তার মানে অপারেটিং কয়েলে কারেন্টটা 0.39 এর বেশি হতে হবে। কিন্তু অপারেটিং কয়েলে কারেন্ট আছে কত? অপারেটিং কয়েলে কারেন্ট আছে 3.8 মাইনাস 4, তার মানে 0.2 অ্যাম্পিয়ার। সো যেটা 0.39 অ্যাম্পিয়ারের থেকে কম, তার মানে আমাদের অপারেটিং কয়েলে যেহেতু কারেন্ট কম আমাদের রিলে অপারেট করবে না। তার মানে দেখা যাচ্ছে যে ইন্টারনাল ফল্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের রিলে অপারেট করতেছে না, যেহেতু এখানে হাই রেজিস্ট্যান্স গ্রাউন্ড ফল্ট হয়েছে। সো এসব ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে? রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট প্রোটেকশনে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু এই গ্রাউন্ড ফল্ট কারেন্টটা ডিটেকশন হবে না। সো এটা গেল একটা প্রবলেম। এখানে আমাদের আরেকটা জিনিস আমাদের অবজার্ভ করার ব্যাপার, সেটা হচ্ছে কি এখানে কিন্তু আমরা 10% স্লোপ বলে দিছি, অর্থাৎ এই স্লোপের ভ্যালুটা যদি আমরা একটু কমাতাম, ফর এক্সাম্পল এটা যদি 5% স্লোপ দিতাম, তাহলে কিন্তু আমাদের এই 3.9 এ 5% কত হতো? 3.9 এ 5% হতো আমাদের 0.2 এর একটু কম। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের রিলেটা অপারেট করতো, যেহেতু আমাদের অপারেটিং কয়েলে কারেন্ট হচ্ছে 0.2 আর এটা 3.9 এর 5% যদি ধরি আমি, তাহলে এটা হবে অ্যাপ্রক্সিমেটলি 0.2 এর একটু কম হবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিলেটা অপারেট করতো। সো স্লোপটাকে ভেরি করে কিন্তু আমাদের অপারেটিং জোনটাকে আমরা শিফট করে ফেলতে পারি। ঠিক আছে, সো যদি গ্রাউন্ডের নিউট্রালের খুব কাছে হয় সেক্ষেত্রে আমাদের স্লোপের ভ্যালুটা কম রাখতে হবে। আচ্ছা, অথবা যদি আমাদের এমন ভাবে থাকতো প্রবলেমটা কিন্তু স্লোপ দেওয়া নাই, কি বলা আছে? দ্য ফিগার শোজ দ্য ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিম, দ্য ফল্ট কারেন্ট অফ দ্য ফর অ্যান আর্থ ফল্ট অন দ্য ওয়াইন্ডিংস আর ইন্ডিকেটেড। এখানে ফল্ট কারেন্টটা যখন লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে তখন এই কারেন্টটা ইন্ডিকেট করে দেওয়া আছে, প্রত্যেকটা ফেজ সিটির ভিতরে কত কারেন্ট যাচ্ছে, সিটি রেশিও বলে দেওয়া আছে। এখন শুধু কি বলে দেওয়া আছে যে রিলের অপারেটিং কয়েলে, অর্থাৎ এর ভিতরে কত কারেন্ট গেলে অপারেট করবে 0.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা সেটিংস দেওয়া আছে।
অর্থাৎ রিলেটার সেটিংস দেওয়া আছে কত, অপারেটিং কয়েলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই অপারেট করবে। সো যেহেতু এটা আগের এক্সাম্পলই, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অপারেটিং কয়েলে কারেন্ট যাচ্ছে কত, 0.2 অ্যাম্পিয়ার। এখন রেস্টিনিং কয়েলে কারেন্ট দেখার দরকার নেই, এখন শুধুমাত্র অপারেটিং কয়েলে কারেন্ট দেখলেই চলবে। কেন? কারণ বলে দেওয়া আছে যে রিলে অপারেটিং কয়েলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই সে অপারেট করবে। সো এটা বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন না, এটা হচ্ছে কি আমাদের যে নর্মাল যে ডিফারেন্সিয়াল প্রোটেকশন উইদাউট বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন যেটা, সেটা। সো সেক্ষেত্রে আমাদের অল্প কারেন্ট গেলে কিন্তু আমাদের রিলেটা অপারেট করতেছে। যেহেতু এখন ডিফারেন্সিয়াল কারেন্টটা 0.2 অ্যাম্পিয়ার, যেটা অপারেটিং কয়েলের কারেন্টের তুলনায় অনেক বেশি, মানে ডবল, সো আমাদের রিলেটা কিন্তু অপারেট করবে। সো দুই ধরনের সিনারিও দেখানো হলো, একটা স্লোপের মাধ্যমে দেখানো হলো, যখন আমাদের এটা বায়াস ডিফারেন্সিয়াল প্রোটেকশন হবে সেক্ষেত্রে স্লোপটাকে সিলেক্ট করে আমাদের এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন এটা লো ফর কারেন্টটাকে ডিটেক্ট করতে পারে। আর যদি এটা আমাদের উইদাউট বায়াসড হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল রিলের সেটিংসটাকে লো রাখতে হবে যাতে করে সেটা লো ফর কারেন্টটাকে ডিটেক্ট করতে পারে। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা পরবর্তীতে এটা ডিসকাস করবো। আল্লাহ হাফেজ সবাইকে।